আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি তার নাম হচ্ছে সৌমিত্র রয়। এই ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটেছে তিনি ওই সৌমিত্র রায়েরই পরিচিত এক দাদা হন। উনি হিন্দু ধর্মাবলম্বী। তো সঙ্গত কারণে তার নাম বলা যাচ্ছে না, শুধু এতটুকু বলবো উনি বর্তমানে বাংলাদেশের খুব নাম করা একটি রেস্টুরেন্টের চিফ শেফ হিসেবে দায়িত্ব পালন করছেন, মানে কুক। তো ঘটনাটি যখন ঘটেছিল 2008 সাল, উনি 2008 সালের আগেই ওনার গ্রামের বাড়ি থেকে ঢাকাতে এসেছিলেন। 2008 সালে উনি তখন একটি সাধারণ মানের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। উনি থাকতেন ওই সময়টাতে মোহাম্মদপুরে একটি ছোট্ট বাসায় উনি একাই থাকতেন, ব্যাচেলর বাসায়। ওনার সাথে কোনো রুমমেট ছিল না। সকালবেলা উনি অফিসে চলে যেতেন, নাস্তা বা দুপুরের খাবারটা উনি বাইরে সারতেন, রাতের বেলা উনি নিজে রান্না করে খেতেন। তো এইভাবেই চলছিল দিন। তো 2008 সালের একদম শেষ দিকে, তখন মানে ঠান্ডা পড়বে ভাব, অক্টোবরের শেষ দিকে নভেম্বরের শুরু, এমন একটা সময় আর কি। তো উনি ওই দিন অফিস থেকে বাড়িতে আসতে আসতে বেশ দেরি হয়ে যায়, মোটামুটি রাত 12টা সাড়ে 12টা বেজে যায় আর কি। তো আসার পরেই প্রথমে যে কাজ সেটি হচ্ছে যে ওনাকে রান্নার প্রক্রিয়া তো শুরু করতে হবে, কারণ উনি বাইরে থেকে আর খেয়ে আসতে পারেন নাই। কারণ উনি যখন রাতের বেলা ফিরছিলেন তখন ওনার বাসার আশেপাশে অনেক রেস্টুরেন্টগুলোই বন্ধ হয়ে গিয়েছিল, যার কারণে উনি বাইরে থেকে খেয়ে আসতে পারেন না। উনি চিন্তা করেন যাক, প্রতিদিন যেহেতু বাসায় রান্না করি, বাসায় আজকেও রান্না করব, দেরি হয়েছে তাতে কি। তো উনি বাড়িতে ফিরে কিছুটা ফ্রেশ হয়ে উনি রান্না চাপিয়ে দেন। এখন বেশি তরকারি রান্না করার তো এখন মানে সুযোগ নাই বা সময়ও নাই। উনি ওই ভাতের মধ্যে আলু টালু দিয়ে, আলু বেগুন মানে এগুলো ভর্তা করে খাবেন এই চিন্তা করে ভাত চড়ানোর পর উনি যেটি করেন সেটি হলো যে ওনার ফ্ল্যাটের যে বারান্দা, ওই বারান্দাতে চেয়ার রাখা ছিল, উনি বারান্দাতে এসে বসতেন। কারণ ওনার বারান্দার সাথে লাগোয়া হচ্ছে, মানে ওনার বাড়ির সাথে, যেই বাড়িতে থাকতেন আর কি, ওই বাড়ির সাথে লাগোয়া একটি চওড়া রাস্তা রয়েছে। খুব গলিও, মানে গলি বলা চলবে না, ও রাস্তায় গাড়ি টাড়ি ঢোকে আর কি, মানে প্রাইভেট কার, পাশাপাশি দুটো প্রাইভেট কার ক্রস করতে পারে এরকম একটা রাস্তা আর কি। ওরকম একটা রাস্তার পাশেই ওনার যেই বাড়িতে ভাড়া থাকতেন আর কি, সেই বাড়িটা আর কি। তো উনি ওই বারান্দায় এসে বসে উনি চিন্তা করছেন যে একটু ফোনে পরিবারের সাথে একটু কথা বলি বাড়িতে, দেশের বাড়ির লোকজন মানে এত রাত্রে জেগে থাকার কথা না, তারপর জরুরি প্রয়োজন ছিল কথা বলার। তো উনি কথা বলছেন। তো কথা বলতে বলতে হঠাৎ করে মানে উনি দেখতে পান যে এই যে নিচের যে রাস্তা, ওই রাস্তার দুপাশে ল্যাম্পপোস্ট ছিল। ল্যাম্পপোস্টের আলো খুব ক্ষীণ ছিল, মানে দীর্ঘদিন লাইট যদি আলো বিকিরণ করতে করতে অনেক সময় দেখা যায় যে আলোর পরিমাণটা কমে গেছে, ওই রকম ছিল আর কি। আলোটা হালকা আলো। তো উনি ওই হালকা আলোতে দেখছিলেন বেশ লম্বা একজন মহিলা, লম্বা বলতে খুব অস্বাভাবিক রকমের লম্বা, বিষয়টা এরকম নয়, ম্যাক্সিমাম 6 ফুট হবে, এরকম একজন মহিলা, লাল শাড়ি পরা, বধূ বেশে লাল শাড়ি, বিষয়টা এরকম নয়, এমনি সাধারণ একটি লাল শাড়ি পরা বলে মনে হচ্ছে আলোতে, আর মাথায় ঘোমটা দেয়া। তো সে কি করছে, ওই রাস্তার এক পাশ থেকে আর এক পাশ পায়চারি করছে এবং খুব দ্রুত গতিতে হাঁটছে। প্রথম দিকে উনি মোবাইলে কথা বলতে বলতে অতটা ভালো বুঝতে পারেননি, মনে করছে এটা স্বাভাবিক, কেউ হয়তো বা প্রয়োজনে দ্রুত হাঁটছে। আবার চিন্তা করেছিলেন যে অনেক সময় যারা ডায়াবেটিসে আক্রান্ত হয় আর কি, তো তারা বিশেষ করে মহিলারা বাড়িতে যখন রাস্তাঘাটে লোকজন বেশি থাকে, ওনারা হাঁটাহাঁটি করতে বেশ আনইজি ফিল করেন। রাতের বেলা অনেক সময় তারা হাঁটাহাঁটি করেন এবং বেশ দ্রুত গতিতে হাঁটতে হয়। উনি মনে করেছেন এরকম কেউ হয়তোবা। তো উনি কথা বলছেন, মাঝে মাঝে চোখ চলে যাচ্ছে এরকম দ্রুত গতিতে হাঁটা, মানে যিনি হাঁটছেন তার দিকে। তো একটা পর্যায়ে ওনার মোবাইলের কথা বলা শেষ হয়ে যায়। কথা বলা শেষ করে উনি ফোনটা পাশে রাখেন। তখন উনি বসেছিলেন, এরকম হয়ে গেছে প্রায় 15 মিনিট হয়ে গেছে। তো 15 মিনিট ধরে যে ওই যে মহিলা হাঁটাহাঁটি করছে, এই বিষয়টা উনি মাঝে মাঝে তাকিয়েছেন, আর ওনার কনসেন্ট্রেশনটা ছিল তো যে ফোনে কথা বলছেন পরিবারের সাথে। তো
উনি ফোন রেখে দেওয়ার পর উনি চিন্তা করছেন যে আচ্ছা এই মহিলা এবার একটু দেখিতে এইরকম করে হাঁটাহাঁটি করছে কেন, এটা তো খুব স্বাভাবিকভাবে হাঁটা না। কারণ যারা ব্যায়ামের জন্য হাঁটেন তাদের হাঁটার একটা ধরন আছে, কিন্তু এনাকে দেখে স্বাভাবিক বলে মনে হচ্ছে না। উনি ভালো করে তার দিকে তাকান, উনি দেখতে পান যে মানুষ হেঁটে গেলে হাঁটার সময় শরীরের এক ধরনের মুভমেন্ট হয়, যেটা স্বাভাবিক, পুরুষ হোক মহিলা হোক। কিন্তু এই মহিলা যে এত দ্রুত হাঁটছে, মনে হচ্ছে সে হাঁটছে না, সে ভেসে ভেসে যাচ্ছে, একবার এপাশ একবার ওপাশ, রাস্তার এই মাথা ওই মাথা। রাস্তায় ওই সময় কোনো লোকজন নাই, আর তখন বেশ রাত, উনি রাত 12:30টায় বাসায় আসছেন, আবার রান্না চড়িয়েছেন ফ্রেশ হয়ে। তো মোটামুটি রাত তখন বেশ অনেকই বাজে, রাস্তাঘাটের লোকজন নাই কেউই, মাঝে মাঝে দু একটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ শোনা যাচ্ছে নিচ থেকে, এছাড়া আর কোনো সারা শব্দ নেই। তো উনি চিন্তা করলেন, ধুর, এই মহিলা হাঁটছে হাঁটুক, এগুলা দেখে আমার লাভ কি। তো উনি একটা সিদ্ধান্ত উপনীত হন যে এই মহিলাটা স্বাভাবিক কোনো মহিলা নেই, এটা কোনো একটা পাগলি হবে, তাছাড়া এরকম অস্বাভাবিক রকমের হাঁটাহাঁটি কেউ করে না। তো উনি বিষয়টা ওই পর্যন্তই ভেবেছেন, কোনো প্যারানর্মাল কোনো কিছু ওরকম মনে করেন নাই। তারপর ওনার তো মনে পড়ে যে উনি তো ভাত বসিয়ে রেখেছেন। তো উনি আবার বারান্দা থেকে ঘরে চলে আসেন। উনি ঘরে এসে স্বাভাবিকভাবে ভাতের খাওয়ার যে প্রসেসটা, মানে আবার আলু ভর্তা এগুলো সবকিছু করে খাওয়া দাওয়া করে বিছানা পেতে উনি শুয়ে পড়েছেন। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন ওনার ভাষ্য মতে রাত আনুমানিক প্রায় 2:30টার মতো বাজে, মানে এরকম সময় আর কি হয়েছে আর কি, শুয়ে পড়তে পড়তে এরকম, আর অন্যান্য হাতের কাজ শেষ করতে করতে, তারপরে কিচেনটা গুছিয়ে রাখতে রাখতে এরকম সময় হয়েছে। তো উনি যখন শুয়ে পড়েছেন তখন কিন্তু শীতকালের শুরুটা, তখন উনি ফ্যান চালাতেন না, মানে ওই সময় ফ্যান চালানোর প্রয়োজন ছিল না, ফ্যান ছাড়াই ঠান্ডা লাগছিল। আর উনি যেই পাশটাতে শুতেন ওই পাশে একটা উইন্ডো আছে, ওই উইন্ডোর আলো, মানে আশেপাশের যে সমস্ত ল্যাম্প পোস্ট বা অন্যান্য বাড়ির বারান্দায় যে আলোগুলো জ্বলে, ওই জানালা দিয়ে হালকা আলো ওনার রুমে আসার জন্য ডিম লাইট জ্বালানোর প্রয়োজন ছিল না ওনার। তো উনি শরীরের উপরে একটা পাতলা কম্বল দিয়ে শুয়েছেন, মানে চিত হয়ে শুয়েছেন। তো চিত হয়ে যখন শুয়েছেন, শোয়ার সাথে সাথে, মানে তখন তো ঘুমান নাই একদম, মানে উনি সেন্সে রয়েছেন আর কি, কেবল শুয়েছেন আর কি। হঠাৎ করে ওনার চোখ যায় ফ্যানের দিকে, যে ফ্যানটা ওনার খাটের ঠিক উপরেই ছিল। ফ্যানের ব্লেড ছিল 3টা, স্বাভাবিকভাবে যে ফ্যানগুলোর যে ব্লেড আর কি, আমরা তো দেখি 3টা ব্লেড আর কি। তো উনি দেখতে পান একটা ব্লেডের উপর একটু আগে যেই মহিলাকে উনি দেখেছেন হাঁটাহাঁটি করতে, ঠিক ওই রকমই, ওই শাড়িটাই পরা, মাথায় ঘোমটা দেয়া, ওই ব্লেডের উপরে পা ঝুলিয়ে বসে আছে। প্রিয় লিসেনার্স, একটা ফ্যানের পাতলা ব্লেডের উপরে একটি বড় আকৃতির বিড়ালও কিন্তু বসতে পারে না, কারণ ব্লেডটা বেঁকে যায়, ওই বিড়ালও নিচে পড়ে যাবে। সেখানে কোনো একটা মানুষ ব্লেডের উপরে বসে থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ অস্বাভাবিক একটি জিনিস। তো উনি যখনই, যেহেতু উনি চিত হয়ে শুয়েছিলেন এবং যখনই উপর দিকে তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে মানে ওই ব্লেডের উপর যে বসে আছে তার চোখের সাথে আই কন্টাক্ট হয়, এবং উনি দেখতে পান যে চোখ দুটো ওই ঘোমটার আড়ালেই জল জল করে জ্বলছে, কিন্তু চেহারা বোঝা যাচ্ছে না। এবং যখনই আই কন্টাক্ট হয়েছে 1 কি 2 সেকেন্ড, এর পরপরই সাঁ করে ওই উপর থেকে, ওই ব্লেডের উপর থেকে ওই মহিলাটা একদম উড়ে এসে ওনার বুকের উপর ধরাম করে বসে। তো যখন বসে তখন উনি অতটা ভারী, মানে উপর থেকে যে এসে পড়েছে ওইরকম ভার ওনার অনুভূত হয়নি, মনে হয়েছে দমকা একটি বাতাস এসে ওনার বুকের উপর এসে বসেছে, এবং বসে যে কাজটি করেছে ওনার গলা চেপে ধরেছে। এখন আচমকা এই জিনিসটা হওয়ার সাথে সাথে উনি প্রচন্ড ভয় পেয়েছেন। উনি বেশ সাহসী মানুষ ছিলেন, এবং এতটা সাহসী মানুষ ছিলেন যে গ্রামে অনেক সময় বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে বাজি ধরে বিভিন্ন সাহসী কর্মকাণ্ড করতেন, আর রাত বিরেতে হাঁটা চলা ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না। তো উনি যতই সাহসী হন না কেন, হঠাৎ করে ব্লেডের উপর এরকম একজন মানুষকে বসে থাকতে দেখা, তারপর আবার এরকম উড়ে এসে তার বুকের উপর বসে পড়ে এবং তার গলা চেপে ধরা, এই বিষয়টা তাকে হঠাৎ করেই ভয় পাইয়ে দেয়। আর যখন এই কাজটি হচ্ছে তখন উনি
হাত দুটি ছাড়ানোর জন্য চেষ্টা করছেন। উনি যখন ওনার দুই হাত দিয়ে ওনার গলায় চেপে ধরা হাত দুটি ধরেছেন, মানে ছাড়িয়ে নেওয়ার জন্য, উনি অদ্ভুত রকমের একটা অনুভূতি ওনার শরীরের মধ্যে, মানে উনি ফিল করেন নাকি, এই অনুভূতিটা ফিল করেন। উনি বুঝতে পারেন যে উনি যে হাতটা ধরেছেন এটা আসলে হাতই না, মনে হচ্ছে উনি বাতাসের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছেন, মানে একটা বায়বীয় একটা অবয়ব হচ্ছে ওই হাত। অথচ এই শক্ত হাতটি ওনার গলা চেপে ধরেছে, কিন্তু ওই যখন উনি ওই হাতটি চেপে ধরতে গিয়েছেন, ওই হাতটি একটা বায়বীয় হাত। এরপরে উনি ওনার দুই হাত দিয়ে ওই যে ওনার বুকের উপর বসে থাকা যে অবয়বটি শাড়ি পরা, তাকে জাপটে ধরে ওনার বুকের উপর থেকে সরানোর চেষ্টা করতে গিয়েছেন। যখন দুই হাত দিয়ে তাকে জাপটে ধরতে গিয়েছেন, তখন দেখে আরে এটা তো কোনো অবয়বই না, এটা একটা বায়বীয় জিনিস। ওনার হাত ওই অবয়বটি শরীরের ভিতর দিয়ে চলে যাচ্ছে। এখন উনি কি করবেন? ওদিকে ওনার নিঃশ্বাস কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, মানে আর অল্প কিছুক্ষণ থাকলে ওনার মৃত্যু অনিবার্য অবস্থায় উনি একটু সাহস সঞ্চয় করে উনি ওনার নিজের শরীরটাকেই বাঁকিয়ে ফেলেন এবং বাঁকিয়ে একটা শরীর, মানে ওনার শরীরটাকে একটু ঝাড়া দেওয়ার চেষ্টা করেন। যখন ঝাড়া দেওয়ার চেষ্টা করেছেন, তখন ওনার শরীরের উপর থেকে ওই জিনিসটা খাটের এক পাশে পড়ে গেছে। পাশে বলতে ওনার তো সিঙ্গেল চৌকি ছিল, খাটের নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর উনি দেখতে পান ওই জিনিসটা হামাগুড়ি দিয়ে খাটের নিচে ঢুকে গেল, এবং খাটের নিচে ঢুকে ওনার পা যেদিকে ছিল ওই দিক দিয়ে বের হয়ে আবার হামাগুড়ি দিয়ে ওনার বুকের উপর এসে ধরম করে বসেছে, বসে আবার ওনার গলা চেপে ধরেছে। উনি এবারও ধস্তাধস্তি করার চেষ্টা করেন, কিন্তু এবারও দেখেন যে তার অবয়বটা বায়বীয় অবয়ব, মানে ওনার সাথে কোনোভাবে পেরে উঠছে না। উনি যেই প্রক্রিয়াতে শুরুতে ওই অবয়বটিকে শরীরের উপর থেকে ফেলে দিতে পেরেছিলেন, তিনি একই প্রক্রিয়ায় তাকে ফেলে দেন। ওই অবয়বটি আবারও চোখের নিচে ঢুকে যায়, এবার তার মাথার সাইড দিয়ে বের হয়, চোখের ওই সাইডটা দিয়ে বের হয়ে আবার তার বুকের উপর এসে বসে। এবার আর শুধু গলা চেপে ধরেছে বিষয়টা এরকম না, তার শরীরটাকে খামচা দিতে থাকে। উনি ফিল করেন ওই অবয়বটার হাতের নখগুলো বেশ ধারালো, এবং ধারালো ওই নখ দিয়ে তার শরীরটাকে সে ক্ষত বিক্ষত করছে। তো উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। আর উনি যেই তন্ত্রমন্ত্র জানতেন, ওনার ধর্মের যেই তন্ত্রমন্ত্রগুলো, সেগুলো উনি পাঠ করছেন, কিন্তু ওই যে অবয়বটি, এই অবয়বটির এখান থেকে সরে যাওয়ার কোনো নাম নিশানা নেই। এর মধ্যে উনি একবার সেন্সলেস হয়ে যান। কতক্ষণ সেন্সলেস ছিলেন উনি বলতে পারেন না। ওনার আবার যখন ঘুম ভাঙে, তখন দেখে ওই অবয়বটি তার পাশে দাঁড়িয়ে আছে। যখনই সেন্স ফিরেছে, আবার ওই অবয়বটি তার উপর চড়াও হয়। এইভাবে তার সাথে ধস্তাধস্তি চলতে থাকে। একটা পর্যায়ে কি হয় যে ওনার ওই বাড়ির পাশে, যে বাড়িতে ভাড়া থাকতেন, ওই বাড়ির পাশে একটা মসজিদ ছিল। ঠিক ওই মসজিদ থেকে আজানের শব্দ আসে না, অনেক দূর থেকে একটা আজানের শব্দ ভেসে আসে, মানে সেটা অনেক দূরের একটা মসজিদ আর কি। মানে তখন ফজরের আজানের সময় হয়ে গেছে। যখন ওই ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই ফজরের আজানের সময় হয়ে গেছে এবং দূর থেকে আজানের ধ্বনিটা ভেসে আসে, তখন ওই অবয়বটি ওই ভাইকে ছেড়ে দিয়ে সে ওই যে বারান্দার দিকে চলে যেতে চায়। আর যখন বারান্দার দিকে চলে যেতে মানে উদ্যত হয় এবং কিছুটা পথ এগিয়েও যায়, তখন ওই ভাইয়ের হয় হলো প্রচন্ড রাগ। ভয় তো ছিল এবং রাগও হয় প্রচন্ড, যে তার শরীরটাকে ক্ষত বিক্ষত করলো, আচমকা এভাবে এসে আক্রমণ করে তার ভয় পাইয়ে তো দিয়েছেই এবং তার শরীরে অনেক ক্ষতি সাধন করেছে। সে চিন্তা করে, দাঁড়া, তুই যাবি কোথায়? তো উনি, শরীরটা যদি ওনার খুব দুর্বল হয়ে পড়েছে, তারপরও উনি কষ্টে মষ্টে নিজের শরীরটাকে দাঁড় করান। দাঁড় করিয়ে উনি ওই অবয়বটার দিকে এগিয়ে গিয়ে ওই অবয়বটার এই যে এত ধস্তাধস্তি হচ্ছে, তার মাথার ঘোমটা কিন্তু খোলে নাই, তার পুরো চেহারা কিন্তু সে কখনো দেখতে পায়নি, জাস্ট খালি জল জল চোখটাই দেখেছিল। তো উনি কি করে, ওই ঘোমটার পেছন থেকে খপ করে মাথার চুল চেপে ধরে। যখন চুল চেপে ধরেছে, তখন এই যে এতক্ষণ কিন্তু এই ধস্তাধস্তি হচ্ছে, ওই মহিলা কোনো কথা বলেনি, শুধু গোঙানির আওয়াজ তার গলা দিয়ে বের হয়ে এসেছে। কিন্তু যখনই মাথার চুল খপ করে চেপে ধরেছে, তখন নাকি নাকি সুরে মহিলা কণ্ঠে সে বলে ওঠে, এই আমারে ছাড়, তুই কিন্তু কাজটা ভালো করলি না, আমি কিন্তু তোকে এমনি এমনি ছেড়ে দেব না, তুই আমার চুল ধরলি কেন, ছাড় আমারে ছাড়। তখন ওই ভাই বলেছে, না আমি ছাড়বো না।
ও, ফজরের আজান দিছে আর তোমার যাওয়ার সময় হয়েছে না? আজান তো আরো মসজিদে দেবে, একটু পরে সকাল হবে, তোকে আমি যাইতে দিব না। তারপরে ওই মহিলাটি কি করে, ঘুরে যখন ঘুরে মানে তার দিকে মানে ঘুরে তাকায়, তখন তার চেহারাটা ওই ভাই দেখতে পান। দেখেন যে মুখটা একদম পুড়ে গেলে যেরকম হয় আর কি, মানে একদম ঝলসে যাওয়া চেহারা এবং চামড়াটা মুখের সাথে লেগে আছে এমন একটা চেহারা। এবং ওই চেহারা হঠাৎ করে দেখে ওই ভাই বেশ ভয় পেয়ে যান। তখন ওই একটু দূরে সরে আসেন। ওই মহিলাটি আবারও ঘুরে যখন চলে যেতে যাবে, ওই ভাই আবারও যাই খপ করে তার চুল চেপে ধরেন। এবং তখন যেটা হয় সেটা হলো যে ওনার কাছে মনে হলো ওই চুলটা একটু আগে যিনি শক্ত করে ধরে রেখেছিলেন যে জায়গাটা, ওটা একদম পিচ্ছিল হয়ে গেল। এবং ওই সময় দ্বিতীয় টাইমে যখন ওই মহিলাটি বেরোতে গেছে, তখন ওই যে ওনার বিছানার পাশে জানালা, ওই দিক দিয়ে যেতে গিয়েছিল আর কি। তো জানালা শিক গলে সে বেরিয়ে চলে গেল। মনে হলো একটা খুবই তুলতুলে একটা অবয়ব যে জানালার শিকের ভেতর দিয়ে বেরিয়ে চলে গেল এবং অদৃশ্য হয়ে গেল। আর ওনার শরীরে তো অনেক ক্ষত সৃষ্টি হয়েছিল। উনি ওই ভোরবেলায় ঢাকাতেই ওনার এক আত্মীয় থাকতেন, বেশ দূরে থাকতেন, উত্তরা বা অন্য কোনো সাইডে আর কি। তো তাকে ফোন করেন, বেশ অনেকবার ফোন করার পরে যেহেতু সকালবেলা মানে ভোরবেলা ঘুমিয়েছিলেন তিনি, তো তার ঘুম ভাঙে বলেন যে কি হয়েছে। বলেন যে ভাই আপনি তাড়াতাড়ি আমার মোহাম্মদপুরের বাসায় আসেন, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, তো আমার শরীর অনেক ক্ষত হয়েছে, তা আপনি একটু তাড়াতাড়ি আসেন। তো উনি সেই যেহেতু দূরে থাকতেন ওখান থেকে আসতে বেশ সময় লাগে, আসেন সকাল 9টার দিকে, 9টা, 9:30 বা 10টার দিকে তিনি চলে আসেন। তা আসার পর দেখেন যে তার শরীরে বিভিন্ন জায়গায় মানে আঁচড়ের দাগ এবং রক্ত পড়ছে প্রচন্ড। তো উনি বলেন যে তাহলে চলো হাসপাতালে নিয়ে যায়, তুমি এখনো হাসপাতালে যাও না, তুমি তো হাসপাতালে যাওয়ার মতো শরীরের শক্তি তোমার আছে, তো এইভাবে তুমি বসে আছো কেন? বলেন না, আশেপাশে তো আসলে অনেক লোক আমাকে চেনে, বেশ বছর 3-4 ধরে এখানে আছি, তো আমার এই অবস্থা দেখলে অনেকেই তো অনেক প্রশ্ন করবে, কি হলো, কে আক্রমণ করলো বাসার মধ্যে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, অনেকে হাসি তামাশা করবে, অনেকে বিভিন্ন রকম ভাবে কটাক্ষ করবে। তো এই জন্য এই বিষয়টা আমি এড়িয়ে যেতে চাই, আমি এখানে ডাক্তার দেখাতে চাই না, আপনি আমাকে দেশের বাড়িতে নিয়ে চলেন। তো সাথে সাথে ওই লোকটা তার দেশের বাড়িতে নিয়ে যায়। দেশের বাড়িতে নিয়ে যাওয়ার পর স্থানীয় একজন ভালো কবিরাজ ডাকা হয়, যেহেতু উনি পুরো ঘটনাটা সকলকে বলেছিলেন এবং সকলে বুঝতে পেরেছেন এটা কবিরাজকে ডাকতে হবে। তো একজন কবিরাজকে ডাকেন, উনি খুব ভালো একজন কবিরাজ ছিলেন। কবিরাজ আসেন, আসার পরে সব কথা শোনেন এবং ওনাকে কিছু ট্রিটমেন্ট দেন। উনিও ওনার যে সমস্ত ট্রিটমেন্টগুলো সেগুলো উনি করেন এবং বলেন যে তোমার যে ক্ষতিটা হয়েছে শারীরিক ক্ষতি, তো এটা তোমাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তারি ট্রিটমেন্ট তোমাকে করাতে হবে। তো উনি বাড়িতে যাওয়ার পর প্রায় 10 দিন উনি জ্বরে আক্রান্ত ছিলেন আর শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছিল। প্রায় মাস 3 উনি টানা চিকিৎসা নিয়েছিলেন বাড়িতে থেকে। আর ওই যে কবিরাজ তাকে নির্দিষ্ট কিছু কাজ শিখিয়ে দেন যে তুমি কন্টিনিউ এটা করতে থাকবে। আর ওই জিনিসটা কেনই বা তোমার পিছু নিয়েছে, কেনই বা তুমি দেখেছো, সম্ভবত সে হাঁটাহাঁটির একটা পর্যায়ে ওই অবয়বটা খেয়াল করেছে, তুমি তাকে দেখেছো, এই জন্য হয়তো বা সে তোমার উপর আক্রমণ করেছিল। কিন্তু সে যখন চলে যাচ্ছিল তোমার ওই মাথার চুল চেপে ধরার সাহসটা করা উচিত হয় নাই। তো ও তো আবার আসবে, যেহেতু বলে গেছে তোমাকে দেখে নেবে, সুতরাং তোমার তো সাবধানে থাকতে হবে। এই কথাগুলো তাকে বলেন এবং ওনাকে কিছু জিনিস শিখিয়ে দেন যে এই জিনিসগুলো তুমি সবসময় করে যাবা, কখনো এটা থামাবা না, নাহলে কিন্তু ওই জিনিসটা তোমার কাছে আবার আসবে। তো উনি সেই কাজগুলো করেন, কোনো সমস্যা হয় না। এরপরে আস্তে আস্তে উনি সুস্থ হয়ে যান, আবার উনি ঢাকাতে আসেন। আগের চাকরিটা তো ছিল না, আর ওনার এই রেস্টুরেন্টের যে কুক হিসাবে কিছু কোর্স করা ছিল, যার কারণে উনি একটি নামকরা হোটেলে সাধারণ একজন কুক হিসাবে নিয়োগ পান, মানে অ্যাসিস্ট্যান্ট কুক আর কি। তো সেখানে উনি ওনার কাজ শুরু করেন, নতুন কর্মজীবন শুরু করেন আর কি। তো এভাবে চলছিল প্রায় 3 থেকে 4 বছর এভাবে চলে আর কি। তো 2012 সালের দিকে একটি ঘটনা ঘটে। এই ঘটনা ঘটার পেছনে আরেকটা কারণ ছিল, সেটি হলো যে উনি কিন্তু প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস ওই যে কবিরাজের শিখিয়ে দেওয়া বিভিন্ন কাজগুলো করেছেন, কন্টিনিউ করে যেতেন। কিন্তু আস্তে আস্তে যখন উনি সুস্থ হয়ে গেলেন, কোনো ভয়ের ঘটনা ঘটে না, রাতের বেলা আবার উনি বাসায় একা থাকতেন, কোনো ধরনের কোনো কিছু উনি দেখেন নাই। তো এইভাবে যখন 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেল,
ওনার মধ্যে কিন্তু আস্তে আস্তে শিথিলতা চলে আসে। কবিরাজের শিখিয়ে দেওয়া ওই আমলগুলোর উপর ওনার শিথিলতা যখন চলে আসে, তখনই এই ঘটনাটি ঘটে। উনি 2012 কি 13 সালের দিকে উনি ওই গ্রামের বাড়িতে, ওনার যে গ্রামের বাড়ি সেখানে গিয়েছিলেন। তো গ্রামের বাড়িতে গেলে কি হয় সেটা হলো যে গ্রামে ওনার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে আড্ডা হয়। তো এরকম সন্ধ্যার পরে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে, বিকাল থেকে আড্ডা দিচ্ছিলেন, তো সন্ধ্যার পরে আড্ডা দিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো ওনার বাড়িতে ফেরার সময় উনি একটি নির্জন রাস্তা মানে দিয়ে যাচ্ছিলেন আর কি। তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময়, ওই রাস্তা দিয়ে যে লোকজন কখনো যায় না বিষয়টা এরকম নয়, সেটা যায়। সময়টা হচ্ছে এশার নামাজের পরে আর কি। তো উনি যাচ্ছিলেন, দূর থেকে দেখছেন যে বেশ 6 ফুট আকৃতির সাদা জুব্বা পরা লম্বা কেউ একজন আসছে। তো উনি মনে করছেন ওনার গ্রামে একজন মুরব্বী আছে মুসলিম, তো সে তাকে খুব স্নেহ করে আর কি, মানে এই ভাইকে খুব স্নেহ করে। তো উনি চিন্তা করছেন ওই মুরব্বী আসছে, তো মুরব্বীর সাথে এতদিন পরে দেখা, চিন্তা করছেন সালাম দিয়ে তার সাথে কুশল বিনিময় করব। তো উনি যত কাছে যাচ্ছেন তার চেহারাটা তত স্পষ্ট হচ্ছে। তো যতটা স্পষ্ট হচ্ছে মনে হচ্ছে এই মুরব্বীটাকে উনি চেনেন না। আর একদম যখন কাছাকাছি বলতে কি ধরেন যে 4-5 হাত দূরত্বে, তখন এই অবয়বটির চেহারা উনি ভালো করে দেখতে পান। তখন দেখেন যে এই অবয়বটি সেই অবয়ব, যেই অবয়বটি লাল শাড়ি পরা অবস্থায় তাকে দেখেছিলেন আজ থেকে 3-4 বছর আগে মোহাম্মদপুরের ওই বাড়িতে। চোখ জল করছে, মুখ ঝলসানো এবং চামড়াগুলো মুখের সাথে লেগে আছে। এবং তাকে দেখেই ফ্যাসফেসে কণ্ঠে ভয়ানক মানে বিশ্রীভাবে একটা হাসি দেয় এবং বলে ওঠে, কি তোকে বলছিলাম না তোরা আমি এমনি এমনি ছেড়ে দেব না, আজকে যাবি কোথায়, আজকে তো তোকে পাইছি। তো যখনই আসলে ওই ভয়ানক ভাবে হাসি দেয় এবং এই কথা বলে ওঠে, উনার কিছু মনে নাই, উনি ওইখানে সেন্সলেস হয়ে পড়েছেন। ওনার যখন জ্ঞান ফেরে, কতক্ষণ আসলে উনি অজ্ঞান ছিলেন তা উনি জানেন না। ওই ওনার জ্ঞান ফেরার পরে উনি দেখেন উনি ওনার বাড়িতে শুয়ে আছেন, তখনও কিন্তু রাত মানে ভোর হয়নি। তো বাড়ির লোকজনকে জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন বাড়ির লোকজন বলে যে তার দেরি দেখে তাকে বারবার ফোনে কল করা হচ্ছিল বাসা থেকে, কিন্তু উনি ফোনটা পিক করছিলেন না। একটা পর্যায়ে ফোন বন্ধ অবস্থায় পাওয়া যায়। তখন বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন। বিভিন্ন রাস্তা খুঁজতে খুঁজতে তারও বন্ধু বান্ধবদের সাথে কথা বলেন যে সে কোথায়। সে বলে যে সে তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে বাড়ির দিকে। তখন তারা যখন খুঁজতে থাকেন, তখন বিভিন্ন রাস্তা খুঁজে এই নির্জন রাস্তায় তাকে সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তো আবার সেই কবিরাজকে খবর দেওয়া হয়। তো কবিরাজ এমনিতেই বয়স্ক মানুষ ছিলেন, 3-4 বছর পরে আরো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন তিনি। তো তিনি আসেন, এসে তাকে খুব বকাঝকা করেন যে তোমাকে বলছিলাম না যে তোমাকে যেগুলো শিখিয়ে দিয়েছি সেগুলো কন্টিনিউ করে যেতে, তুমি সেটা করো নাই কেন? আর ওই অবয়বটা কেন যে তোমাকে ছেড়ে দিল এটাও তো আমি বুঝতে পারতেছি না। কেন তোমাকে আক্রমণ করেছে অনুমানে বলেছি, কিন্তু তোমাকে আক্রমণ করতে এসে কেন তোমাকে ছেড়ে দিল এটা আমার বোধগম্য হচ্ছে না। যাই হোক, তোমাকে যে জিনিসগুলো শিখিয়ে দিয়েছি এটা তুমি সব সময় করে যাবা, যতদিন বেঁচে থাকবা করে যাবা। তো কবিরাজ কিছু ঝাড়ফুঁক করে দেন তাকে। মানে এই দ্বিতীয় ঘটনার পর উনি ভয় পেয়েছিলেন, এটা সত্য, কিন্তু ওইভাবে অসুস্থ উনি হননি, খুব বড় ধরনের ক্ষতি ওনার হয়নি। তো এভাবে মানে উনি বাকি জীবন এখনো কন্টিনিউ করছেন। উনি বর্তমানে, শুরুতে তো বলেছি যে বর্তমানে তিনি একজন নাম করা একটা রেস্টুরেন্টে চিফ শেফ হিসাবে আছেন। আস্তে আস্তে ওনার প্রমোশন হয়েছে, চিফ শেফ হিসাবে উনি আছেন। সেই হোটেলটির নাম বললে আপনারা সিংহভাগ লোকই চিনে ফেলবেন, যার কারণে নামটা বলা যাচ্ছে না। আর উনিও ওই হোটেলের নাম এবং ওনার নামটা প্রকাশ করতে উনি খুব আনইজি ফিল করেছেন। উনি যে একদম নিষেধ করেছেন বিষয়টা এরকম না, উনি বিনয়ের সাথে অনুরোধ করেছেন যেন এটা প্রকাশ না করা হয়। আর প্রকাশ করলেও খুব বেশি সমস্যা হবে তা না, কিন্তু যেহেতু উনি খুব একজন বিনয়ী এবং ভদ্র মানুষ, উনি বিনয়ের সাথে বিষয়টা আসলে উপস্থাপন করার কারণে, এই কারণে সৌমিত্ররা আমাকে বলেছিল যে ভাইয়া বিষয়টা আসলে আমরা ওনার নাম এবং ওই হোটেলের নামটা প্রকাশ না করি, এই জন্য আমরা সেটা বললাম না। আমার কাছে সবচাইতে একটা বিষয় অন্যরকম লেগেছে, সেটা হচ্ছে যে ওই মহিলা আকৃতিতে উপস্থিত হয়েছে, পরবর্তীতে ওই জুব্বা পরা আকৃতিতে উপস্থিত হয়েছে। তার চুল কিন্তু খোলা ছিল, সেটা জুব্বা না, পুরুষদের জুব্বা না, ওইরকম সাদা কোনো এক ধরনের ড্রেস সে পরেছিল আর কি। তার কাছে হঠাৎ করে মনে হয়েছিল জুব্বা, দূর থেকে একজন মুরব্বী মানুষ মনে হয়েছিল আর কি তার কাছে। আর
এই ধরনের ভয়ানক জিনিসগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে তাদের চেহারাটা খুব ঝলসানো, চামড়া কুঁচকে যাওয়া, মুখের সাথে লেগে থাকা, এই ধরনের চেহারা অনেকেই বিভিন্ন ঘটনার যখন বলেন বা আমাদেরকে বলেন যে এটা পড়ে শোনাতে বা বলতে, আমরা কিন্তু এই ধরনের চেহারার বর্ণনা পাই। তার মানে আসলে এইভাবে রাতের বেলা যারা এই দুষ্টু প্রকৃতির জিনেরা ভয় দেখাতে আসে, এদের সিংহভাগ যারা তাদের চেহারা হয়তো বা এমনটাই, যেহেতু আমরা একাধিক ঘটনা থেকে এই ধরনের চেহারার বর্ণনা পাই। তো প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন মহিউদ্দিন খান, চট্টগ্রামের পাঁচলাইশ থেকে। মহিউদ্দিনের মামা, তার নাম আমি এখানে ছদ্মনাম ব্যবহার করব, তার নাম রাখলাম রাকিব। তো রাকিব সাহেব ছিলেন বেশ শখের একজন মৎস্য শিকারী। তিনি একটি চাকরি করতেন এবং তার শখ ছিল মাছ শিকার করা। চাকরির ফাঁকে যখনই সময় পেতেন, এমনকি কাজের ফাঁকেও তিনি যখন সুযোগ পেয়ে যেতেন, তার পরিচিত মানুষের সাথে চলে যেতেন বিভিন্ন জায়গায় মাছ ধরতে। হোক সেটা পুকুর, হোক সেটা নদী বা বড় কোনো খাল বিল, যেখানেই সুযোগ পেতেন তিনি চলে যেতেন। তো যাই হোক, রাকিব সাহেবের এক বন্ধু, তিনি এই চট্টগ্রাম বিভাগেরই কোনো একটি অঞ্চলে চাকরি করতেন। বেশ বড় একটি জায়গায় চাকরি করতেন, একটা কোম্পানির আন্ডারে। তো তাদের সেইখানে একটা বড় লেক ছিল, বড় লেক আছে। তো সেখানে তিনি ইনভাইট করলেন রাকিব সাহেবকে মাছ ধরার জন্য। বললো, তুই যদি বেড়াতে আসিস তাহলে আমরা মাছ ধরতে পারবো, কোনো অসুবিধা নেই, চলে আয়। তো রাকিব সাহেব ও সময় সুযোগ করে চলে আসলেন একদিন বন্ধুর ওখানে। দুপুরবেলা বেশ গল্প গুজব হলো, বন্ধুদের মধ্যে খাওয়া দাওয়া হলো এবং তার বন্ধু তাকে ঘুরায় ঘুরায় দেখাইলো বিভিন্ন জায়গা। খুব সুন্দর জায়গা, পাহাড় আছে, ঝর্ণা আছে, বেশ সুন্দর একটা জায়গা। তো বিশাল এক লেক, সেই লেক দেখালো। বললো যে, বন্ধু, এখানে মাছ পাওয়া যায়, বেশ ভালো ভালো মাছ পাওয়া যায়, তো আমরা রাতের বেলা আসবো এখানে মাছ ধরতে, অসুবিধা নেই। তো রাকিব সাহেবের বন্ধু রাকিব সাহেবকে রাতে মাছ ধরতে আসার কথা বলার কারণ হচ্ছে তিনি জানেন তার বন্ধু রাতে মাছ ধরতে ভালোবাসেন। আর সাধারণত তিনি ওই যে দিনের বেলা চাকরি করেন, রাতের বেলায় তিনি যান অন্যান্য বন্ধু যারা মাছ ধরে, মৎস্য শিকারী, তাদের সাথে বসেন, মাছ ধরেন। তো এই বন্ধুও অনেক সময় যখন একই জায়গায় ছিলেন তখন রাকিব সাহেবের সাথে যেতেন, মাছ ধরতে বসতেন, গল্প করতেন, বেশ ভালো আড্ডাবাজি হতো। তো তার কাছে পুরনো এই স্মৃতিটা খুব মানে অসাধারণ। তো তিনি মনে করছেন যে ভালোই লাগবে, খুবই ভালো লাগবে যদি একসাথে আড্ডা দিই সন্ধ্যার পরে। আর এখানে তো তার যেহেতু অফিস, তার মোটামুটি ভালোই একটা হোল্ড আছে আর কি। তো তিনি রাকিব সাহেবকে বললেন যে আমরা যাব সন্ধ্যার পর। তো এসে তারা তাদের বাসায় আসলেন। বাসায় এসে বিকালে নাস্তা টাস্তা করে সন্ধ্যা হয়ে গেল, নামাজ কালাম পড়লেন মাগরিবের পরে, এবং তারপর মাছ ধরার সরঞ্জাম যা যা আছে তিনি তার অ্যাসিস্ট্যান্টকে বলছিলেন সব রেডি করতে। তো তার অ্যাসিস্ট্যান্ট সব রেডি করে দিল। তো তিনি বললেন যে, অ্যাসিস্ট্যান্ট বললো যে, স্যার আমি যাবো নাকি? বলে, না, তোমার যাওয়া লাগবে না, আমি আর আমার ফ্রেন্ড যাব। তো দুজনে মিলে রওনা দিলেন। তো এটা যাচ্ছেন, এবং এই যে রাস্তা, লেকের কাছে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ অন্যরকম। মানে একেবারে নেমে যেতে হয় পাহাড় দিয়ে, আস্তে আস্তে বেয়ে বেয়ে নামতে হয়, আবার সোজা হেঁটে যেতে হয়। এবং সেই জায়গাটা একেবারে, যেখানে পাহাড় থেকে নেমে যে হেঁটে যাচ্ছে জায়গাটা সমান, কিন্তু দুই পাশে এরকম গাছগাছালি, আবার সমান একটা ল্যান্ডের মতো, মানে একেবারে অন্যরকম প্রাকৃতিক পরিবেশ। তো রাতের বেলা তারা যখন হাঁটতেছে, একদম পোকামাকড় ডাকতেছে, মানুষজন নাই, ঝিঝি পোকা ডাকতেছে, আর চাঁদ উঠছে, চাঁদের আলো হালকাভাবে আছে ওই জায়গায়। তো হেঁটে হেঁটে যাচ্ছেন সামনে। তো রাকিব সাহেব বলতেছেন যে, তোমাদের এখান তো বেশ অ্যাডভেঞ্চারাস জায়গা মাছ ধরতে বন্ধু। বলে, কেন? যে মানে বেশ ভিতরে যেতে হচ্ছে, লেকের কাছে যেতে গেলে বেশ ভিতরে যেতে। বলে, হ্যাঁ আসলেই, মানে আমি যখন দেখছি আমার শুধু তোমাকেই মনে পড়ছে যে দুইজনে মিলে বসলে জোশ লাগবে মাছ ধরতে। যাই হোক, হেঁটে হেঁটে আসছে, ওখানে এসে দেখলো যে একটা ছোট কটেজ আছে, ওখানে একটা অফিসের মতো, কিন্তু বেশ পুরনো। ওখানে মানুষজন এখন নাই, মানে কেউ মানে রাতের বেলা কেউ থাকে না, দিনের বেলা হয়তো ওখানে কোনো একটা অফিস চলে, কিন্তু রাতের বেলা কেউ নাই, এবং বেশ পুরনো বিল্ডিং। ওইটার মধ্যে একটা গাছ আছে, বড় গাছ আছে। তো ওই কম্পাউন্ডটিকে যখন যাচ্ছে তখন রাকিব সাহেবের কাছে কেমন জানি একটু গা ছমছম করছে, মনে হচ্ছে জায়গাটা কেমন জানি। তো তিনি তো অনেক জায়গায় গেছেন, এবং তিনি কিন্তু এইসব জিনিসে, মানে অতিপ্রাকৃত জিনিসে মোটামুটি তার একটা বিশ্বাস আছে এবং আইডিয়াস আছে, যেহেতু মাছ ধরেন, অনেক রকম নাকি অভিজ্ঞতা তার এরকম আছে।
তো যাই হোক, রাকিব সাহেবের ওখান থেকে যাওয়ার সময় নাকি কেমন জানি লাগছে। তো তিনি তখন জিজ্ঞেস করছেন তার বন্ধুরে যে, দোস্ত তোমাদের এখানে কি মানে আছে নাকি, মানে উল্টাপাল্টা জিনিসপত্র আছে নাকি? তো তখন নাকি হাসতেছে তার বন্ধু, বলে যে বন্ধু এত বড় একটা লেক, এখানে মানে অনেক কিছু মানুষ জানে শুনে এরকম, আর জানো তো বিশাল ঝর্ণা আছে এই সেই, তো মানুষ অনেক কিছুই শুনে, তো হইতে পারে মাছ ধরতে গেলে তো কতজনই কত কিছু দেখে, তো তুমি কি ভয় পাইতেছো? তখন রাকিব সাহেব বলে, আরে না, কিসের ভয়, চলো। যাই হোক, দুজনে মিলে যায়, গিয়ে সেখানে বসে তাদের বড়শি ফেলে নিজেদের মতো গল্পগুজব করতেছে, এবং সাথে করে যে চায়ের ফ্লাস্কও নিয়ে আসছে, যেন চা খাচ্ছে। তো বেশ ভালোই সময় কাটতেছে। তো অনেকক্ষণ পরে তাদের বড়শিতে টান পড়লো এবং বুঝলো যে মাছ আটকাইছে। তো রাকিব সাহেবের বন্ধু তার সাথে যে হ্যারিকেন ছিল সেটাকে উঁচা করে ধরলো, হ্যারিকেন বাড়ায় দিয়ে, আর রাকিব সাহেব খেলানো শুরু করলো। তো অনেক কসরত করতেছেন, একদম কাছে আছেন, সে বন্ধুরে শুধু বলতেছেন যে বন্ধু তুমি সামনে আসো, সামনে এসে ধরো, আলোটা একটু সামনে ফেলো। সামনে ফেলছে, বলে যে টর্চ লাইট মারবো, বলে না টর্চ লাইট মারা লাগবে না, তুমি আলোটা সামনে ফেলো। আলোটা সামনে ধরে রাখছে এবং রাকিব সাহেব মোটামুটি খেলাইতেছে ভালো মতন, বেশ এদিক ওদিক সুতা ছাড়ে, এবং বুঝলো বেশ বড় মাছ, এটা যদি এরকম হয়ে যায় তো মানে সমস্যা আছে, মানে ছিঁড়ে চলে যাবে এরকম আর কি। তো অনেকক্ষণ খেলাইতে যখন কাছে চলে আসে মাছ, বুঝতে পারছে পানির মধ্যে বিশাল ঘাই দিছে একটা। তো তার বন্ধুকে, বন্ধু করছো কি, বিশাল তো? যে হ্যাঁ বিশাল ধরছি। কয় তারা আমি এক কাজ করি, হ্যারিকেনটা রেখে তিনি ওই যে হাতের নেট নিয়ে তাড়াতাড়ি কাছে চলে গেলেন, গিয়ে নেট নামায় মাছটাকে টেনে, মানে অনেকখানি তো দেখে তার নেটের ওইটা মানে আর তোলার পারতেছে না, বেশ বড়। তো তিনি দুই হাত দিয়ে মানে নেট আর হাত দিয়ে টেনে টুনে তুললেন, বেশ বড় সাইজের মাছ, মানে মিনিমাম 6 কেজির উপরে একটা মোটা এরকম কাতল মাছ, লাফাইতেছে এরকম, করতে ধরে রাখা যায় না, ঝাপটানো যায় না। তো রাকিব সাহেবের বন্ধু মানে খুব খুশিতে সেটাকে নিয়ে ঝাপটায় এনে একদম এনে মাটিতে ফেলাই দিলে, মাটিতে লাফাইতেছে থপ করে। বলে যে কি করছো বন্ধু, জোস, মানে কি তুলে ফেললাম আমরা? বলে কি হ্যাঁ। তাড়াতাড়ি তুলে নিয়ে বালতির মধ্যে ঢুকাইলো, তাদের বড় বালতি নিয়ে আসছিল, বালতির মধ্যে ফটফট করে শব্দ হইতেছে, মানে কঠিন অবস্থা। তো ক্লান্তি লেগে গেছে, তার বন্ধু বললো যে দাঁড়াও আমি আসতেছি। কোথায়? একটু জল বিয়োগ করে আসি। তো তার বন্ধু হেঁটে গেল। রাকিব সাহেব আবার তার তাড়াতাড়ি বড়শি খুলছে, তো সে বড়শির মধ্যে আবার নতুন করে উনি আদার দিতেছে, আর একটু পরপর ওই হ্যারিকেন নিয়ে তিনি আবার দেখতেছে মাছটা। মানে তার কাছে অসাধারণ লাগলো যে এই মানে বড়শি ফেললাম, বেশিক্ষণ যায়নি, এর মধ্যে এরকম মাছ পেলাম, কঠিন অবস্থা, মানে খুব খুশি রাকিব সাহেব, খুবই খুশি। যাক, বড়শিতে তিনি আদার দিয়েছেন। তো বড়শিতে আদার দিতে যে হঠাৎ করে তার হাতটা একটু মানে ফুটা হয়ে গেছে, বড়শি নিচে লেগে খোঁচা লেগে রক্ত বেরিয়ে গেল। তো তিনি একটু মানে হয়ে গেছেন, মানে অস্বস্তি ফিল করলেন এর নিয়ে, যে এই জায়গার মধ্যে এরকম খোঁচা অনেক খাইছেন। তারপরে তিনি হাতটাকে একটু করে তারপর তিনি ওই করে আবার সে বড়শি ফেললেন, এখানে সব করে বড়শি যে পড়ছে পানির মধ্যে, আর তিনি ওইটাকে নিয়ে বসছেন, বসে হাতটাকে একটু চাপতেছেন, করতেছেন। তো দেখলেন যে হাত দিয়ে চাপতে ভালোই রক্ত বেরিয়েছে, রক্ত আর থামতেছে না। তিনি কি করবেন, দেখে এদিকে তার বন্ধুও আসতেছে না। তো করে তার জিনিসপত্রের মধ্যে কিছু পেলেন না। তো দেখলেন যে ওখানে যে কাপড় আছে, কাপড় একটা নিয়ে ওইটা কাপড়ের কোনাটা ছিঁড়ে তিনি হাতের মধ্যে পেঁচায় হাতটাকে বাঁধলেন, বেঁধে চুপচাপ বসে আছেন, এরকম অবস্থা। তো অনেকক্ষণ হয়ে গেছে। তো তিনি চিন্তা করলেন, কি রে ফ্রেন্ড আসতেছে না কেন, এদিকে আর কোনো বড়শিতে টানও পড়তেছে না, বেশ খানিকক্ষণ পর মাছের বাড়ি পড়তেছে এখানে, মানে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতেছে মাছ। তো তিনি বলে বন্ধু আসতেছে না কেন, অনেকক্ষণ সময় হয়ে গেছে, তার বন্ধুর কোনো খবর নেই। হঠাৎ করে তিনি দূর থেকে শব্দ পাইতেছেন, মনে হচ্ছে যে কোনো মেয়ে মানুষ কারোর সাথে ঝগড়া করতেছে, মানে কিছু মানে বাকবিতণ্ডা টাইপের হইতেছে, এবং মনে হচ্ছে যে মনে হয় কোনো পুরুষালী কণ্ঠ আছে, এরকম ঝগড়া হইতেছে। তো তিনি ভাবলেন যে তার বন্ধুর সাথে কারো ঝগড়া হইতেছে নাকি, কিন্তু মেয়ে মানুষ এখানে কোত্থেকে আসবে। তো তিনি অনেকক্ষণ এরকম তাকাইলেন অন্যমনস্কভাবে, তার বড়শিটা কিন্তু এরকম পানিতে ফেলা, তার ফিশিং রড এখানে রাখা। তো তিনি চিন্তা করলেন যে মানে কি হইতেছে, এবং মনে হচ্ছে যে মানে ঝগড়াটা বাড়তেছে। তো একবার মাথা দুইবার পিছন দিকে তাকায় তিনি বন্ধুরে দেখলেন না। তো তিনি চিন্তা করলেন যে আমি কি যাবো নাকি ওদিকে, কি ব্যাপার, দেখি ঘটনা কি হলো। তো তিনি মাছের বড়শিটাকে টেনে এনে, মানে তার ফিশিং রডটাকে টেনে এনে তিনি বালতির সাথে এই সাইড দিয়ে কাট করে রাখলেন, যে হঠাৎ করে যদি মাছটা টানও দেয় যাতে এটা ছেঁচড়ায় চলে না যায় ওদিকে, বড় মাছটা, যেহেতু এত বড় মাছ পাইছেন এরকম। তো তিনি এই পাশে টেনে রাখলেন, এবং তার আগে তিনি সুতাটাকে একটা প্যাচ দিয়ে দিলেন বালতির সাথে। তো দিয়ে তারপর তিনি হ্যারিকেনটা নিয়ে হাঁটা ধরলেন। তা হ্যারিকেনটা নিয়ে হাঁটছেন, হাঁটতে হাঁটতে তিনি সামনে যাচ্ছেন, আর মনে হইতেছে ওই নারী কণ্ঠের শব্দ বাড়তেছে আর কি,
মানে মানে এই যে মানে যে চেঁচামেচি কথাবার্তা। তো তিনি দুই একটা কথা শুনলেন যে ফাইজলামি পাইছেন নাকি, কি শুরু করছেন, আরে আরে এরকম শুনতেছেন। তো তার কাছে জিনিসটা মনে হয় রাকিব সাহেবের জারি, ঘটনা তো অন্যরকম, এখানে কি উল্টাপাল্টা কেউ মানে কিছু করতেছে না, কারোর সাথে কোনো বেয়াদবি করতেছে নাকি, এই চিন্তা করতে করতে তিনি আরো দ্রুত হাঁটা শুরু করলেন হারিকেন নিয়ে। হাঁটতে হাঁটতে তিনি উঠে মানে যাচ্ছেন সামনে, আর মনে হচ্ছে যে শব্দটা বাড়তেছে। একটু পরে দেখলেন যে পাশে যেরকম বড় বড় ঝোপঝাড় আছে, এরকম বড় বড় গাছের মতো এরকম পাতার মতো এখানে ঝোপ আছে, বিশাল বিশাল ঝোপ, ঝোপের ওখানে মধ্যে ঝোপ ভেঙে কেউ যাচ্ছে ওদিক দিয়ে মনে হচ্ছে। এর মধ্যে তিনি শব্দ পেলেন ওই মানে মহিলার বা মেয়ে মানুষের শব্দ, যে এই কি করতেছেন, এই কি করতেছেন এরকম। তো তিনি ভাবলেন আরে এখানে তো কোনো সমস্যা হইতেছে। রাকিব সাহেবের মানে মানে মাথায় উল্টাপাল্টা চিন্তা আসলো যে কি উল্টা হইতেছে। তিনি ওই ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যেখান থেকে এই শব্দ পেয়েছেন ওর মধ্যে দিয়ে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে যে দেখলেন যে যেখান থেকে বেরোইছেন উনি, সেখানে হচ্ছে যে সেই শব্দগুলো আসতেছে কিন্তু ওই যে বিল্ডিংটা, অফিস বিল্ডিংটা যেটা, ওই যেটা দেখছেন যে একটা অফিস, তার কাছে একটু অন্যরকম ফিল হয়েছিল, সে অফিসের ওখান থেকে, কম্পাউন্ডের ওখান থেকে। তো তিনি মানে দ্রুত হাঁটা দিলেন এখানে, এবং মনে হচ্ছে যে কোনো মহিলার সাথে কেউ মানে ধস্তাধস্তি বা টানাটানি করতেছে, এরকম শব্দ হচ্ছে, মহিলা মানে বকা দিতেছে, এরকম একটা অবস্থা। তিনি হাঁটতে হাঁটতে তিনি সেই মাঝখানে উঠে আসলেন, সেই অফিস কম্পাউন্ডের এখানে। ওখানে বড় একটা গাছ আছে দেখলেন, বেশ ঝাঁকড়া একটা আম গাছ, ডালপালা মেলানো, বেশ পুরনো, মোটা, মানে কাণ্ডটা এরকম মোটা। তো ওখানে উঠে আসছেন তিনি। ওখানে উঠে এসে তিনি শব্দ পাচ্ছেন যে যে এই যে এরকম বাঁকানো যে এরকম অফিস কম্পাউন্ডের মতো বিল্ডিংটা, বিল্ডিং ঠিক না, এটা আসলে পাকা ঘরের মতো করা, টিন শেড করা, এবং দুই পাশ থেকে এরকম মাঝখান দিয়ে এরকম একটা জায়গা, তিনি ওখানে শব্দ পাইতেছেন। তো তিনি তাড়াতাড়ি তার হারিকেন নিয়ে দৌড় দিয়ে যায়, ওই যে ছোট দুই চারটা সিঁড়ির ধাপ আছে, ওইটা দিয়ে তিনি পার হইতে গেলেন। তো সেই ধাপে যে তার পা বেঁধে গেল সিঁড়িতে, পরে তার হারিকেনটা ঠাস করে পড়লো, চিমনিটা মানে ফেটে চিমনি ভেঙে গেল, পুরো আগুন নিভে গেল আর কি তার। তো তিনি মানে পড়ে গেছেন, কিন্তু হাত পা এরকম পড়ছেন, এবং তার হাতটা বাড়ি খেয়েছে, এসে সাথে ওই যে ফুটা হয়েছিল ওখান থেকে মনে হচ্ছে রক্ত গড়ায় পড়তেছে আরো। তো তিনি তাড়াতাড়ি মানে হাতটাকে চেপে ধরলেন, চেপে ধরে তিনি শোনার চেষ্টা করতেছেন শব্দ। তো মনে হইতেছে যে ওরকম মানে একটু ঝগড়াঝাটি এরকম হচ্ছে এখনো। তো তিনি তাড়াতাড়ি দৌড়ায় গেলেন কর্নারে। কর্নারে যে তিনি পৌঁছেছেন, যেখান থেকে শব্দটা আসতেছিল, মোটামুটি এই এই মানে ডানে যে একটা প্যাসেজের মতো ঢুকছে ওইখানে, ওখানে ঢুকে যে শব্দ পাচ্ছেন, তিনি ওখানে গেছেন যে কিন্তু ঘর, একটা ঘর, ওই ঘরের মধ্যে ওখানে শব্দ হইতেছে, মানে মহিলা তাকে বকা দিতেছে, গালি দিতেছে, একটা শব্দ হইতেছে, আর পুরুষের শব্দ না এরকম। তো তিনি আর কোনো কথা না বলে চিন্তা করে দরজাটা ভেজানো ছিল, দরজাটাকে কাঁধ দিয়ে জোরে বাড়ি মেরে খুলে ফেলেন। তো দেখলেন দরজা খোলাই ছিল, তার জোরে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার দরকার ছিল না। রাকিব সাহেব যখন ধাক্কা দিয়েছে, দরজা খুলে গেছে, ক্যাচ করে খুলে গেছে, মানে ধাক্কার চোটে মনে আরো দরজা মানে যেহেতু খোলা দরজা। ঘরের মধ্যে কোনো সারা শব্দ নাই, পুরা নীরব, থরথর মানে থমথম করতেছে ঘরটা, মানে একদম মানে নীরব একটা ঘর, এবং বাতি নাই, তো অন্ধকারটা আরো বেশি আসতেছে। ঘরের জানলা আছে দুই পাশে, জানলার মধ্যে কোনো পর্দা টর্দা নাই, জানলা মানে করা, মানে ওই জানলার মধ্যে জাস্ট ওই গ্রিল লাগানো, মানে গ্লাস ছিল, গ্লাসও ভেঙে গেছে, সেখানে আলো ঢুকতেছে, রাতের আলো। মোটামুটি সে দেখতেছে যে ঘরটা অন্ধকার, পুরনো কিছু ওই বেঞ্চ টাইপের টেবিল টুবিল এখানে ছিল, সেগুলো পড়ে আছে তিনি দেখতেছেন, ওই আলো আধারিতে যা বুঝতেছেন তিনি। কিন্তু কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, কোনো শব্দ নাই। তিনি স্পষ্ট একটু আগে এখান থেকে এরকম মানে চিৎকার, গালাগালি, মানে বকাবকি এগুলো শুনছেন তিনি মহিলা মানুষের। তো রাকিব সাহেব একটু থতমত খেয়ে গেলেন। তিনি এখানে আসার সময় কিন্তু ভয়টা পাইতেছিলেন যে এরকম মানে এই জায়গাটা কেমন জানি তার কাছে মনে হয়েছিল যে অন্যরকম কিছু। তো তিনি আস্তে করে ঘুরলেন, ঘুরে পিছন দিকে বেরোয় গেলেন ঘর থেকে। দেখতেছেন যে তার হাত বেয়ে বেয়ে রক্ত নামতেছে এখন ফুটার থেকে, রক্তটা কেন যেন বন্ধ হচ্ছে না। তো তিনি এটাকে চেপে ধরে, তার বৃদ্ধাঙ্গুলটাকে চেপে ধরে, এটি ফুটা হয়েছিল, তিনি হেঁটে সামনে আসতেছেন। তো যখন তিনি কাছে আসছেন, তখন তিনি একটা হাসির শব্দ শুনছেন পিছন থেকে, এবং এইবারের যে হাসিটা শুনছেন সেটা মনে হয়েছে অনেকটা মানে কোনো নারী যদি পুরুষালী কণ্ঠে হাসে সেরকম হাসি। হাসিটা খুব ভয়ঙ্কর, কেমন যেন এই টাইপের একটা হাসি, মানে ব্যঙ্গাত্মক কেমন জানি হাসিটা, মানে এটা স্বাভাবিক কোনো হাসি না, এবং তার কাছে মনে হয়েছে এটা কোনো অশরীরী কোনো কিছুর হাসি। তিনি মানে তাড়াতাড়ি হেঁটে ওই হাসির শুনে তিনি আর পিছন দিকে তাকান নাই, তার কাছে ভয় লাগছে। তিনি হেঁটে সামনে চলে আসছেন, এসে দেখতেছেন যে তিনি যেখানে পড়ে গেছিলেন, তার হারিকেনটা ভেঙে পড়ছে, ওইটার কাছে কেউ একজন উবু হয়ে আছে, একটা মানুষের মতো প্রতীক, কিন্তু মানুষ মনে হচ্ছে না। মানে মানুষ হলে তো মানুষের কাপড় চোপড় মানে পলা থাকবে এরকম, সেরকম না, কেমন জানি শরীরটা পিচ্ছিল কালচে একটা শরীর, মনে হচ্ছে নিচু হয়ে তার যেখানে রক্তগুলো পড়ছিল সেই জায়গায় ওই মাটির মধ্যে কিছু একটা করতেছে মুখটা দিয়ে এরকম।
তো তিনি যখন ওখানে এসে দাঁড়াইছেন, তাকায় দেখলেন যে তার দিকে মনে হলো মাথা তুলে তাকাইলো অন্ধকার একটা মুখ ও অবয়ব, মানে সেটার কোনো চোখ মুখ কিছু বুঝতেছেন, অন্ধকার শুধু এরকম একটা অবয়ব মনে, কিন্তু তার দিকে তাকাইছে, তিনি বুঝতে পারছেন রাকিব সাহেব। তো রাকিব সাহেব কি করবেন বুঝতে পারতেছেন না, তিনি একটা লাফ দিলেন ওখান থেকে, লাফ দিলেন কারণ তিনি দাঁড়াইছিলেন একটা করিডোরের মতো জায়গায়, লাফ দিয়ে ওখানে কিছু গাছের মতো ছিল আর কি, ঝোপঝাড়ের মতো, সেটার উপর দিয়ে লাফ দিয়ে তিনি একেবারে ঘাসের উপর এসে পড়লেন, পরে তিনি ঝেড়ে দৌড় দিলেন। দৌড় দিলেন কোন দিকে? তিনি দৌড় দিয়েছেন লেকের দিকে, কারণ তার বন্ধু যদি কোথাও যেয়ে থাকে ওইখানেই আসছে তার বন্ধু। তিনি বুঝলেন যে অতি প্রাকৃত কোনো কিছু তিনি দেখতেছেন। তিনি দৌড়াইতে দৌড়াইতে তিনি লেকের কাছে চলে আসেন, কারণ তিনি উল্টা দিকে দৌড়াতে লাভ নেই, এবং এর মাঝখানে কিন্তু বিশাল একটা মাঠ আছে, সেটা দিয়ে তার বন্ধু আর তিনি আসছেন। তো তিনি ছিলেন তার বন্ধু কই, তো তিনি দৌড়ায় ওই লেকের দিকে আসছেন। ওই লেকের দিকে আসছেন, দূর থেকে দেখতেছেন যে বাতাসে কিছু একটা ভাসতেছে এরকম। তো সামনে যে তিনি অবাক হয়ে গেলেন, দেখলেন যে তারা যে মাছটা রাখছিল বালতিতে, সেটা বাতাসে এরকম ভেসে তার সামনে দিয়ে যাচ্ছে এরকম। বাদিকে সেখানে একটা জঙ্গলের মতো আছে, গাছপালা বেশ জন্মাইছে ওদিকে, মানে তারা যেখানে নাকি বড়শি ফেলছিল তার থেকে বাদিকে বেশ কিছু গাছপালা আছে, একদম জঙ্গলার মতো হয়ে গেছে জায়গাটা, ঠিক ওদিকে যাচ্ছিল ওইটা। তো তার সামনে হঠাৎ করে মাছটা থেমে দাঁড়াইলো, মানে মনে হলো যে মাছটা ভেসে আছে মাটি, মানে মাটি থেকে প্রায় 5-7 ফিট উপরে এবং ঝুলে আছে ওখানে। হঠাৎ করে তিনি দেখলেন মাছটার বেশ সামনের অংশটা নাই হয়ে গেল, মনে হলো যে কিছু কামড়ায় খেলে যেরকম হয়, কোনো কিছু কামড়ায় যেটা খেয়ে ফেলে যেরকম হয় সেরকম মনে হলো, খ্যাচ করে দিক থেকে মাছটার কিছু অংশ কিছু একটা কেটে নিয়ে গেল, এবং ওখান থেকে ময়লা রক্ত যেগুলো ওই জায়গায় মাছের যে জিনিসপত্র ওখানে ঝরে পড়লো মাটিতে। তো রাকিব সাহেবের প্রচন্ড ভয় লাগছে, তিনি মানে প্রচন্ড ভয় পেয়েছেন তিনি একের সাথে তার হাত চেপে ধরে রাখছেন, আর ওইদিকে একবার তাকাইলেন, আবার তিনি সে হাসির শব্দটা শুনলেন, এবং তিনি যখন ফিরে তাকাইলেন পিছন দিকে, তিনি দেখলেন ওই যে জিনিসটাকে তিনি দেখছেন কোথাও, ওইটা একটা মানে এরকম কালচে টাইপের এরকম দাঁড়ায় আছে ওইখানে, গাটা পিচ্ছিল, এবং তার দিকে অসংখ্য ইট নুড়ি পাথর এসে পড়তেছে গায়ের মধ্যে। তো তিনি এখন আসলে দিক বিদিক শূন্য হয়ে গেছেন, কি করবেন তিনি বুঝতে পারতেছেন না। পিছন দিকে যে যাবেন সেখানে ওই জিনিসটা দাঁড়ায় আছে, সামনের দিকে হচ্ছে লেক, আর এই বাঁ দিকে মাছটা ঝুলে আছে। তো তিনি কিছু না বুঝে তিনি আবার ওইদিকে দৌড় দিলেন, চিন্তা করলেন যে ওই কোনাকুনি দৌড়ায় যদি কোথাও যাওয়া যায়। কোনাকুনি দৌড়ায় যায় পড়লেন ঝোপের মধ্যে, ওই যে সেই যে ঝোপটো বাসের মুচা পাতা, ওখান থেকে কিছু যে তিনি পায়ে পা বেঁধে আবার পড়ে গেলেন। এবার যে পড়ছেন একটা মনে হচ্ছে কিছুর উপরে, প্রচন্ড ভয় পেয়েছেন রাকিব সাহেব, চিৎকার নিজের অজান্তে তার চিৎকার বেড়ে গেছে মুখ থেকে। তো তিনি যখন চিৎকার করছেন দেখলেন যে যেটার উপর তিনি পড়ছেন সেটাও হাঁ করে উঠলো শ্বাস, তিনি আরো ভয় পেয়েছেন। তারপর তিনি খেয়াল করলেন যে যার উপরে পড়ছে সেটা আসলে মানুষ, আর এটা তার বন্ধু। তাকায় এরকম ভয়ের চোটে তার বন্ধু দিশাহারা হয়ে আছে। তো রাকিব সাহেব তারা বলছে, বন্ধু তোমার কি অবস্থা, তুমি এখানে কেন? বলে তাড়াতাড়ি টেনে তুললেন, তার বন্ধু দিশেহারা মতো এদিক ওদিক তাকাইতেছে। তো তাকানোর পর তিনি বলল চলো, বলে বন্ধুকে টান দিয়ে তিনি দৌড় দিলেন এই ঝোপের মধ্যে দিয়েই, এবং ওই যেদিক থেকে আসছেন সেই যে ওই অফিসের মতো কম্পাউন্ডটা, ওইটার মধ্যে দিয়ে দৌড়াইতে ওইটার ইট দিয়ে বের হয়ে তিনি সেই যে খোলা জায়গায় আসছেন এবং অনেক দৌড়াইতেছে। এবং তারা যখন দৌড়ায় যাচ্ছিল, অসংখ্য ছোট ছোট নুড়ি পাথর ইট এগুলা, মানে এই যে ছোট ছোট জিনিস মাটির ডালা, এগুলা তাদের গায়ে উড়ে উড়ে এসে লাগতেছিল, ঠাস ঠাস করে, মনে হচ্ছে কি ইচ্ছা করে তাদের গায়ে মারতেছে প্রচন্ড জোরে। তো দৌড় দিয়ে যখন মানে একদম ওই জায়গাটা পার হয়ে এসে যেই জায়গাটা তাদের মানে যেখান থেকে তাদের ওই যে বন্ধুর বাড়িটা শুরু হবে, ওইটা কাছাকাছি তার বন্ধু মনে হলো একটু ধাতস্থ হইলো, কিন্তু সে 2 হাঁটুতে হাত দিয়ে দাঁড়ায়, বলে আর পারি না, দাঁড়াও বন্ধু, দাঁড়াও বলতেছে। তো তিনি জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, কি ব্যাপার, কি ঘটনা কি? তো তার বন্ধু বলল যে আমি যে তোমার কাছ থেকে বিদায় নিয়ে ওখানে জল বিয়োগ করতে গেলাম, আমি এখানে আসার পরে মনে হলো যে আমাকে কেউ বাতাসে তুলে ফেলে ছুঁড়ে মারলো, মাটিতে পড়ে আমার আসলে আর কোনো কিছু খেয়াল নাই। এরপর আমি কিন্তু হুঁশ হারায় ফেলছি। এরপর আমার হুঁশ ফিরলে যে মনে হলো যে আমার গায়ের উপর প্রচন্ড ওজন পড়লো। এরপর তো দেখলাম তুমি এই অবস্থা। তো তখন রাকিব সাহেব বললো যে এখানে খারাপ জিনিস আছে, তাড়াতাড়ি চলো। তো যাই হোক, তারপর বন্ধু আর সে মিলে তাড়াতাড়ি তার বাসায় আসলো। তো এসে দেখলো যে তার তখন রক্ত মানে পড়াটা অনেকটা কমে আসছে, কিন্তু তখনও টপ টপ করে 2-1 ফোঁটা রক্ত এখানে মানে পড়তেছে, এবং এই কাপড়টা পুরা ভিজে গেছে। যাই হোক, বাসায় এসে স্যাভলন দিয়ে এগুলা করলো, এবং রাত্রেবেলা আর কাউকে খবর দিতে পারলো না তার বন্ধু, কারণ তখন অলরেডি অনেক রাত হয়ে গেছে। তো 2 বন্ধু তাড়াতাড়ি ওই তাদের বন্ধুর রুমের মধ্যেই থাকলো, যদিও রাকিব সাহেবের জন্য আলাদা একটা রুম রাখছিল তার ফ্রেন্ড, ওখানে থাকতে দিল না, তার রুমেই বললো এখানে থাকো। এবং রাতের বেলা খুবই ভয় পাইছে, দুজনই ভয় পেয়েছে, মানে মনে হচ্ছিল তাদের কাছে যে তাদের ঘরের মধ্যে কোনো একটা প্রেজেন্স আছে,
মানে তারা যে বাসাটায় ছিল মনে হচ্ছে যে তাদের বাসার মধ্যে কোনো একটা কিছু হাঁটা চলা করতেছে, এরকম মনে হয়েছে। তো অনেক রাত পর্যন্ত রাকিব সাহেব পরে দোয়া দরুদ পড়ে লাস্টে ঘুমায় গেছে এক সময়। ফজরে আজানের সময় তারপর ঘুম ভাঙছে, উঠে তাড়াতাড়ি তার দেখলো যে হাতের অবস্থা খুব খারাপ, মানে ব্যথা করতেছে অনেক। যাই হোক ওইটাকে মোটামুটি পরিচর্যা করে সে নামাজ কালাম পড়লো। রাকিব সাহেবের বন্ধুও পরে নামাজ কালাম পড়লো এবং উঠে যখন আলো ফুটলো তখন তিনি তার লোককে ডাকলেন, তাদের যে ওখানে যে কেয়ারটেকার তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, রাত্রেবেলা এরকম ঘটছে আমাদের সাথে, দেখো ওখানে কি অবস্থা। তো সেই কেয়ারটেকার বললো, স্যার আপনার তো আগেই না করছি, আমি ওখানে যাইতে না, লেকটা তো আসলে ভালো না, এখানে মানুষ অনেক কিছু দেখে, মানুষটা মানে ওখানে করতে দেয় না, মাছ টাছ ধরলেও মাছ আনতে দেয় না, মাছ রাখা দেয়। আপনার তো আগেও মানা করছি, আপনি তো বললেন যে না আমার বন্ধু অনেক মাছ ধরতে পারে, আমরা অনেক মাছ ধরছি, আপনার মানা করছিলাম কিন্তু স্যার আমি। তো চুপ করে আছে রাকিব সাহেবের বন্ধু। তো রাকিব সাহেব বললো যে কি রে, আসলে কি এরকম নাকি বন্ধু? বললো যে আসে মানুষ বলে আর কি, আমি তো এগুলো আসলে বিশ্বাস করতাম না, আমি কালকে যা দেখলাম এই তো মানে আর কি, আসলে কি আর করার, এগুলো তো আসলে অবিশ্বাস্য কিছু আর মনে হইতেছে না। তো তখন কেয়ারটেকার বলে যে ওইখানে মানুষ প্রায় দেখে যে এই এক মহিলা মানে মানুষে নিয়ে যাইতেছে নৌকার মধ্যে, মানে মানে তার নৌকার মধ্যে মানুষ চিতে পড়ে দিছে, মানে মহিলা নৌকা বেয়ে বেয়ে যায়, সাদা শাড়ি পরা, এরকম বড় বড় চুল, মহিলা সবাই দিকে তাকায় এবং মানুষের যে দেখে লোকটার ক্ষতি হয়। তো এটা মানুষ কইছে ওইখানে। তো তখন রাকিব সাহেবের বন্ধু এখন কেয়ারটেকাররা কি বলবে, তাও বললো যে আমরা অনেক দেখছি সেই। তো ওই মহিলার কি কাহিনী কি? বলে আছে কত রকমের ঘটনা ঘটে না একটা জায়গায়, বুঝেন না স্যার, তো এখানেও কিছু ঘটছিল, ওই যে ভালো নয় অফিস বিল্ডিং, ওইটাও ভালো না, ওইটার মধ্যে ভূত আছে, খারাপ অবস্থা। তো যাই হোক রাকিব সাহেবের ওইটা মানে মাছ ধরার ওই পার্ট ওইবার চুকে যায়, তিনি আর যান নাই ওইখানে মাছ ধরতে, যদিও তার মানে ইচ্ছা ছিল যে আরো একবার ট্রাই দেওয়ার, বাট তার বন্ধু সাহস করতে পারেনি, বলছে না বন্ধু আর যে এক্সপিরিয়েন্স হচ্ছে এটাতে আর যাওয়া যাবে না। তো এইভাবেই রাকিব সাহেবের ওইবার মাছ ধরার প্রজেক্ট ওইবার নষ্ট হয়ে যায়, তিনি আর মাছ ধরতে পারেন না। তবে তার নাকি পরবর্তীতে ওইখানে না মানে ওই লেকেই মাছ ধরার অভিজ্ঞতা আছে এবং ওইবার তিনি সুষ্ঠুভাবেই কিছু মাছ ধরছিলেন, তিনি তার আরেকজন বন্ধু নিয়ে যে। তো সেখানে আবার তারা কিন্তু তখন দিনের বেলা মাছ ধরছিলেন, রাতে না, দিনে মাছ ধরছিলেন, নৌকা নিয়ে গেছিলেন, মাছ ধরে চলে আসছিলেন সন্ধ্যা হওয়ার আগেই। তো এই ছিল মহিউদ্দিন খানের তার মামার ঘটনা, যেটা আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালোর দলাই আছেন। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি, ঈদ মোবারক। আশা করি আজকের ঈদটা আপনাদের অনেক আনন্দে কেটেছে। আমার নাম রিপন, আমি লালমাট থেকে বলতেছি। রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকে যে ঘটনাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনাটা একটা মাছ ধরা কেন্দ্রিক, গ্রামের মাছ ধরা কেন্দ্রিক একটি ঘটনা। বরাবরের মতো মাছ ধরার ঘটনাগুলো কিন্তু অনেক অসাধারণ হয়। তো আমার কাছে এই ঘটনাটা অসাধারণ লেগেছে। আশা করি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন, তার নাম হলো সোহাগ, আর সোহাগের বাড়ি হচ্ছে রংপুর সিও বাজারে। তো সোহাগের বাড়ি রংপুর সিও বাজারে হওয়ায় ওখান থেকে কাছাকাছি আপনার হচ্ছে খুবই কাছাকাছি তিস্তা নদী, অর্থাৎ তিস্তা নদীর হলো শাখা নদীগুলো তাদের এলাকা দিয়ে চলে গেছে। আমি এক্স্যাক্টলি সিও বাজারের লোকেশনটা বলতেছি না, সঙ্গত কারণে তিনি আমাকে এটা শেয়ার করতে মানা করেছেন। তো ধরা যাক তিনি তিস্তা নদীর কোনো একটা শাখা নদীতে তিনি যে ঘটনাটা ঘটেছিল সেটাই সে আমাদেরকে শেয়ার করেছেন। তো সোহাগ ভাই তিনি জানিয়েছেন যে তিনি একজন মাছ ব্যবসায়ী। তো দেখা যায় এই ঘটনাটা তিনি কালেক্ট করেছেন তার এক বন্ধুর কাছ থেকে, যে রেগুলার তিস্তা নদীর এবং হচ্ছে তার শাখা নদীগুলোতে মাছ ধরে। তার বন্ধুর নাম সজীব। তো এখানে আমি আসলে তার বন্ধুর নামটা ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছি। এখানে সজীব নামটা হচ্ছে রিয়াল না, এটা একটা আমি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছি, যেহেতু তিনি আমাকে রিয়াল নামটা ব্যবহার করতে মানা করেছেন। আসলে কারণ হচ্ছে তিনি ওই এলাকায় খুবই পরিচিত একজন ব্যক্তি। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। তো এই সজীব ভাই তিনি হলো একজন
মাছ শিকারী, তিনি রেগুলার মাছ ধরেন এবং মাছ ধরতেই পছন্দ করেন। বলা যায় যে তার মাছ ধরেই তিনি জীবিকা নির্বাহ করেন। তো দেখা যায় যে তিনি সারাদিন আর দিনের বেলা হলো বিভিন্ন অন্যান্য কাজ করেন এবং রাত হলেই তিনি আবার মাছ শিকার করতে যান। তো দেখা যায় দিনের বেলাতে হলো অন্য কাজ করে যে ইনকাম করেন, আর রাতে মাছ শিকারটা তার হলো একটা পার্ট টাইম একটা ইনকাম আর কি। তো তিনি রেগুলারই হলো মাছ ধরেন, কখনোই ভৌতিক সমস্যার সম্মুখীন হননি। তিনি এলাকাতেই শুনেন যে এরকম তিস্তা নদীতে নাকি অনেক ভৌতিক ঘটনা ঘটে, কিন্তু আসলে তার সাথে যেহেতু ঘটেনি কখনো, এই কারণে তিনি কখনো সেই ঘটনাগুলোকে বা সেই কথাগুলোকে কখনোই তিনি পাত্তা দিতেন না। তো এইভাবে চলতে থাকে তার জীবন। একদিন অমাবস্যার রাতে, সেদিন হচ্ছে হালকা মৃদু আলো ছিল। অমাবস্যার রাত হলেও দেখা যায় যে ঘুটঘুটে অন্ধকার থাকে অমাবস্যার রাতে, কিন্তু তিনি অনুভব করেন যে হালকা চাঁদের আলো দেখা যাচ্ছে। মেঘের কারণে চাঁদটা পুরোপুরি দেখা যাচ্ছিল না, আর চাঁদটা ফুল ছিল না, এটা অনেক একটা কি বলে ইউ শেপের মতো বা হচ্ছে কাঁচি শেপের মতো, আমরা হলো নর্মালি কাঁচি বলি, তো কাঁচি শেপের মতো এরকম একটা ছোট্ট একটা চাঁদ ছিল আকাশে, এবং সেটা আবার মেঘের একটু ঢাকা ছিল। তো রাস্তাঘাট কোনোভাবে চেনা যায় এরকম আর কি একটা আলো ছিল। তো তিনি এই যেহেতু তিনি মাছ শিকার করতে যাবেন, এই কারণে তিনি সাথে একটা টর্চ লাইট নেন এবং টর্চ লাইট নিয়ে তিনি সেই তিস্তা নদীতে মাছ শিকার করতে যান। তো নর্মালি তিনি আসলে মাছ শিকার করার জন্য ঝাঁকি জাল ব্যবহার করেন। তো দেখা যায় যে ওই ঝাঁকি জাল দিয়ে তিনি প্রায় এক রাতে 25 থেকে 30টা জায়গায় ঝাঁকি জালটা ফেলতেন এবং সেখান থেকে যা মাছ সংগ্রহ করতেন সেগুলো নিয়ে বাসায় চলে আসতেন। তো দেখা যায় তিনি হলো রাত 10টার দিকে খাওয়া দাওয়া করে, বাসা থেকে খাওয়া দাওয়া করে তিনি রাত 10টার দিকে নদীর পরে গিয়েছিলেন মাছ ধরার জন্য। তো সেখানে যাওয়ার পর তিনি হলো সুন্দরভাবে মাছ ধরতেছিলেন এবং খুবই তার জন্য সুখবর যে তিনি সেদিন প্রচুর পরিমাণ মাছ পেয়েছিলেন। তো রাসেল ভাই, সেদিন তিনি মাছ পাওয়ার শেষের দিকে যখন তিনি মনস্থির করলেন যে তিনি আজকে অনেকগুলো মাছ পেয়েছেন এবং তিনি অনেক খুশি, চিন্তা করলেন যে আজকে আর তিনি মাছ ধরবেন না। তো নর্মালি তিনি প্রতিদিন কিন্তু 25 থেকে 30টা ঝাঁকি ফেলেন, কিন্তু সেদিন তিনি মাত্র হলো 15টা ঝাঁকি ফেলতেই তার যে হলো তিনি একটা সাথে একটা কলস নিয়ে গিয়েছিলেন মাছ রাখার, সেটা পূর্ণ হয়ে গিয়েছে এবং তিনি অনেক পরিমাণ খুশি হয়ে গেছেন। তো আমি যেটা বলতেছিলাম যে তিনি যখন চিন্তা করলেন যে তিনি আর মাছ ধরবেন না, যথেষ্ট পরিমাণ তিনি আজকে মাছ পেয়েছেন, এখন বাসায় যাওয়া যাক। তো যখনই তিনি বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হলেন বা চিন্তা ভাবনা করলেন, বিশেষ করে তিনি ওই তিস্তা নদীতে নৌকা দিয়ে, তার একটা ছোট্ট ডিঙ্গি নৌকা আছে, সেই নৌকা দিয়ে তিনি মাছ ধরতেছেন এবং যখনই তিনি বাড়ির দিকে রওনা হবেন, তখনই তিনি শুনতে পান তার থেকে মনে হয় যে 50 গজ দূরে একটা কান্নার আওয়াজ আসতেছে। তো তিনি বেশ অবাক হন যে কান্নাটা মেয়ে মানুষের কান্নার আওয়াজ। মনে হচ্ছে যে কোনো 18 থেকে 21 বছর বয়সী মেয়েরা যেরকম কান্না করলে যেরকম শোনায়, সেরকম কান্নার আওয়াজ। তো তিনি বেশ অবাক হয়ে যান যে কি ব্যাপার, কে কান্না করতেছে। তো তিনি হলো লাইট দিয়ে দেখার চেষ্টা করেন, আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছেন না। তো যখন তার কাছে লাইটটা দিয়ে যে পাশ থেকে কান্নার আওয়াজটা আসতেছে সেদিক দিয়ে তিনি যান, মোটামুটি যান, দেখা যায় যে 30 গজের মধ্যে ঢুকে গেছেন। সেই সময় তিনি দেখেন যে দূরে একটা মেয়ে কান্না করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর মেয়েটা তার দিকে নয়, মানে পিছন দিক দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। এখন সেই কান্নার আওয়াজটা তার কাছেও মানে একদমই স্পষ্ট। তো তিনি চিন্তা করলেন যে হয়তোবা সেই মেয়েটার বাসার কোনো সমস্যা হয়েছে এবং সেই মেয়েটা হয়তোবা এখানে তার প্রাণ বিসর্জন বা আত্মহত্যা, যেটাই বলি না আমরা কেন, এই ধরনের কোনো মনস্থির করার জন্য হয়তোবা নদীর পাড়ে এসেছে। তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন, তিনি আসলে অলৌকিক বা ভৌতিক কোনো কিছু চিন্তা করেননি। তিনি সেই মেয়েটার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন যে আপনি কে, আর আপনি এত রাতে এই তিস্তার পাড়ে কেন? কিন্তু রাসেল ভাই, সেই মেয়েটা কোনো কথা বলতেছে না। যখন ওই সজীব ভাই আবার জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, আপনি কথা বলতেছেন না কেন, আপনি এই এই তিস্তার পাড়ে কেন? তখন সেই মেয়েটা এবার ধীরে ধীরে কাল্লা ঘুরালো এবং রাসেল ভাই, সেই মেয়েটা ছিল অসম্ভব সুন্দর এবং সেই মেয়েটা বলল যে যেটা ওই সজীব ভাই যেটা চিন্তা করেছিলেন, ওই মেয়েটা সেটাই বলল।
যে আমার বাসায় আমার বাবা মার সাথে অনেক ঝগড়া হয়েছে, এই কারণে আমি এখানে আত্মহত্যা করতে এসেছি। তো এটা শুনে তো সজীব ভাই বেশ অবাক হলেন যে মেয়েটা বলে কি, এত সুন্দর একটা মেয়ে তার বাবা মার সাথে ঝগড়া করে এখানে নদীর পাড়ে এসেছে আত্মহত্যা করতে, এটা তো ঠিক না। তো মেয়েটাকে সে জিজ্ঞেস করে যে কি হয়েছে, আর আপনি এই সামান্য কোনো একটা কারণে কেন আত্মহত্যা করবেন? তখন রাসেল ভাই সেই মেয়েটা যেটা বলে সেটা শোনার জন্য সজীব ভাই মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি বলেন যে সে একটা ছেলেকে পছন্দ করে, কিন্তু তার বাবা মা তাকে সেখানে বিয়ে দেবে না। তার বাবা মা তাদের পছন্দের একটা ছেলের সাথে তাকে বিয়ে দিবে বলে তাদেরকে কথা দিয়েছে, কিন্তু সেই ছেলেটাকে আবার এই মেয়েটার পছন্দ না। তো সে যেহেতু তার পছন্দের মানুষকে পাচ্ছে না, তাই সে জীবন দিয়ে দিবে। তো এটা শোনার পর সেই সজীব ভাই ভাবলেন যে কি বোকা মেয়ে, এই সামান্য একটা ছেলের জন্য কেউ জীবন দেয়। তিনি এটা মনে মনে চিন্তা করলেন এবং তাকে সেই মেয়েটাকে স্পষ্ট করে বললেন যে এটার জন্য আসলে তো আপনাকে জীবন দিতে হবে কেন? আপনি আপনার বাবা মাকে খুব বুঝে বলুন, তারা আপনার সমস্যাটা বুঝবে। তো রাসেল ভাই ওই মেয়েটা খুবই খুবই কান্না করতেছে এবং বলতেছে যে না, তারা আমার সমস্যা বুঝেনি, তারা আমাকে ওই ছেলের সাথেই বিয়ে দিতে চায়। তো তখন সজীব ভাই বললেন যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার সাথে তোমার বাসায় যেয়ে তোমার বাবা মাকে বুঝাবো, তুমি এই কাজটা করিও না। তো পরবর্তীতে তিনি ওই মেয়েটার কাছে যান এবং সেই মেয়েটাকে বাসায় বাসার রাস্তা দেখাতে বলেন। এবং রাসেল ভাই সেই মেয়েটার বাড়ির রাস্তা দেখায় এবং তারা দুজনে একসাথে তারা হলো ওই মেয়েটার বাসায় চলে যায়। এদিকে তার কাছে কিন্তু সেই মাছগুলোও ছিল। তো যাই হোক, তিনি তার সাথে থাকা মাছগুলো নিয়ে সেই মেয়েটার বাসায় যায় এবং বাসাতে যাওয়ার পর যখন সেই মেয়েটার বাবার নাম ধরে ডাকা হয়, তো ইতিমধ্যে আস্তে আস্তে তিনি হলো সেই মেয়েটার নাম কি, তার বাবার নাম কি, মার নাম কি, সেই ছেলেটার নাম কি, সমস্ত কিছু টুকটাক জেনেছেন। তো যখনই ওই মেয়েটার বাসায় যাওয়া হয় এবং মেয়েটা যখন মেয়েটার সহ যখন তার বাসায় যাওয়া হয়, তখন সজীব ভাই সেই মেয়েটার বাবাকে ডাক দেন। তো বাসার ভিতর থেকে মেয়ের বাবাটা বের হয়ে আসে এবং জিজ্ঞেস করে আপনি কে, আপনি কাকে চান? তো সজীব ভাই বলে যে আপনি আসলে আমাকে চিনবেন না, আমার নাম সজীব। আমি আসলে এরকম তিস্তা নদীর পাড়ে মাছ ধরতেছিলাম, সে সময় দেখলাম যে আপনাদের মেয়ে সেখানে আত্মহত্যা করতে গিয়েছে। এটা কি ঠিক বলুন? কারণ আত্মহত্যা করা তো মহাপাপ। আর ও যে ছেলেকে পছন্দ করে আপনি তার সাথে বিয়ে দিয়ে দেন, তাহলে তো কোনো সমস্যা নেই। তো এই কথাগুলো শুনে যেন রাসেল ভাই ওই মেয়ের বাবাটা যেন আকাশ থেকে মনে হয় যে কিছু ভেঙে বললো। তিনি এতটাই অবাক হলেন যে কি বলতেছেন এগুলা, আমার মেয়ে দেখা কোথায় পাবেন আপনি? বলে এই যে আমার সাথে আছে। কিন্তু রাসেল ভাই তিনি যখন ওই মেয়েটার দিকে ইশারা করলেন এই যে আমার সাথে, রাসেল ভাই তখনই সজীব ভাই যেটা দেখলেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে তার পাশে সেই মেয়েটা নেই। তিনি আশেপাশে তাকালেন, দেখলেন যে কোথাও সেই মেয়েটা নেই, অথচ একটু আগেই কয়েক সেকেন্ড আগেও 1 মিনিটও হবে না সেই সময় তার সাথেই ছিল মেয়েটা। এত অল্প সময়ের মধ্যে সেই মেয়েটা সেখানে গায়েব হলে আর তারা সেখানে তাদেরকে দেখতে পাবে না, এটা অসম্ভব। তো সজীব ভাই বলল যে এরকম আমি সত্যি বলতেছি, আমার সাথেই এসেছিল, কোথায় চলে গেল সেই মেয়েটা? তখন সেই মেয়েটার বাবা যেটা বললো সেটা শোনার জন্য সজীব ভাই মোটেও প্রস্তুত ছিলেন না। মেয়েটার বাবা বলল আরে আমার মেয়ে তো সেই 1 বছর আগেই মারা গিয়েছে, আপনি কোন মেয়ের কথা বলতেছেন? তো এটা শুনে সজীব ভাই তো প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলেন যে কি বলে, আপনার মেয়ে মারা গিয়েছে মানে? আমার সাথেই তো আসলো, আমাকে আপনাদের বাড়ি পর্যন্ত দেখায় নিয়ে আসলো, আর আপনি বলতেছেন মারা গিয়েছেন। তখন যেহেতু সজীব ভাই এই জিনিসটা বিশ্বাস করতেছে না তার কথা অনুযায়ী, তখন মেয়ের বাবা তার বাসার ভিতর যায় এবং সেই মেয়েটার একটা ছবি নিয়ে এসে সেই সজীব ভাইকে দেখায়, বলে যে এই মেয়েটাই কি আপনার সাথে এসেছিল? সজীব ভাই দেখে তো পুরা তিনি বলেন যে হ্যাঁ, এই মেয়েটাই তো আমার সাথে এসেছিল, সেই মেয়েটাই তো আমাকে পথ দেখায় আপনাদের বাসা নিয়ে আসলো। তো তখন মেয়ের বাবা বলল যে না, আপনি ভুল করছেন, এ তো 1 বছর আগে মারা গিয়েছে। তো এটা শোনার পর তিনি তো বেশ অবাক হলেন যে এটা তার সাথে কি হলো, এবং এরপরে তিনি অনেক ভয় পেলেন
তো দেখা যায় যে মেয়ের বাবা যে বুঝতে পারছেন যে হয়তো বা কোনো তার সাথে খারাপ কিছু বা কোনো আত্মা বা কোনো কিছু তাকে নিয়ে এসেছে। তো যাই হোক, তিনি যেহেতু অনেক ভয় পেয়েছেন, তো তাকে সেই রাতে তাদের বাসায় থাকতে বলেন। কিন্তু সজীব ভাই তাদের বাসায় থাকতে রাজি হয় না। তিনি বলেন যে না, আমাকে বাসা যেতে হবে। তো পরবর্তীতে তিনি ওই বলেন যে আমাকে কাউকে সাথে দিন যেন আমি বাসায় যেতে পারি। তো পরবর্তীতে সজীব ভাইয়ের সাথে একজন লোক দেওয়া হয় এবং তিনি সজীব ভাইকে বাসা পর্যন্ত পৌঁছে দেন। তো এরপরে সজীব ভাই বাসায় এসে ভাবতে থাকেন এটা তার সাথে কি হলো। তো পরের দিন সকালে তিনি সেই মেয়ের বাসায় আবার চলে গেলেন এবং তিনি তার সেই মেয়ের বাবাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনার মেয়ে মারা গেল কিভাবে? তো ওই মেয়ের বাবা যেটা বললেন সেটা হচ্ছে যে ওই তাদের মেয়ে একটা ছেলেকে পছন্দ করত, কিন্তু ছেলেটা ভালো ছিল না, ছেলেটা খুবই খারাপ ছিল। সেই এলাকার সব থেকে বাজে একটা ছেলে ছিল, কিন্তু সেই ছেলেটাকে আমাদের মেয়ে পছন্দ করেছিল। তো পরবর্তীতে যখন মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য অন্যান্য পাত্র দেখা হয়, সে সময় সেই মেয়েটা নাকি রাগে অভিমানে সেই তিস্তার পাড়ে যে আত্মহত্যা করে, পানিতে ডুবে মারা যায়। তো পরবর্তীতে তারা ওই মেয়েটাকে দাফন কাফনের ব্যবস্থা করে সবকিছু করে, কিন্তু এর পরবর্তীতে কোনো সমস্যা হয়নি বা কোনো দিন তারা কোনো সমস্যার কথা শুনেনি। তো এটা শুনে সজীব ভাই বেশ অবাক হলেন, যে তিনি বলেন যে তাহলে আপনাদের মেয়ে কেন আমাকে দেখা দিবে এবং সে আপনাদের বাসা পর্যন্ত কেন নিয়ে আসবে? তো রাসেল ভাই, ঘটনা আসলে এই পর্যন্তই ছিল। তো ওই সজীব ভাই আসলে আজ পর্যন্ত বুঝতে পারতেছেন না যে সেই মেয়েটা কেনই বা তাকে তাদের বাসা পর্যন্ত নিয়ে গিয়েছিল, এবং তার বাসার মানুষজনকে জিজ্ঞাসা করার পরেও তারা শুধু এতটুকুই বলেছিল যে সে একটা ছেলের সাথে রিলেশন করত এবং পরবর্তীতে তার সাথে বিয়ে রাজি না হওয়ার কারণে সে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, আত্মহত্যা করে। তো পরবর্তীতে তাকে কবর দেওয়া হয়। ঘটনা আসলে এটুকু পর্যন্তই ছিল। তো এর পরবর্তীতে রাসেল ভাই, ওই সজীব ভাই যদিও তিনি পরবর্তীতে থেকে এখনো মাছ ধরেন, কিন্তু তিনি এই প্রশ্নের উত্তর এখনো পান না যে ওই মেয়েটা কি ছিল, ওটা মেয়ে ছিল নাকি জিন ছিল, আর তাকে কেনই বা তাদের বাসা পর্যন্ত নিয়ে গিয়েছিল। তো রাসেল ভাই, এটাই ছিল আজকের ঘটনা, যেটা আমাকে সোহাগ ভাই শেয়ার করেছেন। তিনি বলেছেন যে এটা একটা সত্য ঘটনা, তার এলাকার পার্শ্ববর্তী একটা ঘটনা। তো এটাই ছিল রাসেল ভাই ঘটনা। যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার ঘটনা ঠিক সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম আলিফ ভাই, আশা করি আল্লাহর মেহেরবানিতে ভালো আছেন। প্রথমেই আপনার কাছে আমার চাওয়া, আমার পরিচয়টা যেন গোপন থাকে। মাত্র কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনাটা আমি মাথা থেকে সরাতে পারছিলাম না দেখেই ব্যাপারটা লিখতে বসে গেলাম। বিকেল 4:30। বলে রাখা ভালো, একজন সামান্য দোকানি। আমি মাস্টার্স পাশ করেও চাকরি না হওয়ার কারণে একলা একটা দোকানে কাজ করি, এলাকার একটা দোকানে। আমার বাসা আর দোকানের মাঝামাঝি অংশে একটা কবরস্থান আছে। বলতে পারেন এটা আমাদের জেলার সব থেকে বড় কবরস্থান, প্রায় লক্ষাধিক কবর এখানে। একটা বিষয় আমার অভ্যাসে পরিণত হয়েছে, তা হলো আমি প্রতিদিন 4 বার এই কবরস্থানের ভেতর দিয়ে যাওয়া আসা করি। ভেতরে অজু করার জায়গা থাকার মাঝে মাঝেই ভেতরের সময়টা কাটাই, কবর জিয়ারত করি। আমার কোনো আত্মীয়র কবর এখানে না থাকলেও বিষয়টা একটা অভ্যাসে পরিণত হয়েছে। মাঝে মাঝে কবর জিয়ারতের সময় আমার নাকে এত সুন্দর গন্ধ আসে যা মাঝে মাঝে আমি বলতে পারি না। অনেকেই বলেন কবর খারাপ জায়গা, ভয়ের জায়গা, কিন্তু আমার বেলায় সেটা উল্টো। আমি কবরস্থানে গেলে অনেক শান্তি অনুভব করি। এখন মূল ঘটনায় যাই। প্রতিদিনের মতোই আজও বিকালবেলা কবরস্থানের ভেতরে হাঁটাহাঁটি করছিলাম। মনটা গত 2-3 দিন যাবৎ বেশ খারাপ, আমার আর্থিক সমস্যার কারণে। গত কিছুদিন ধরে কোনো বেচা বিক্রি নেই, আমার পকেটটাও ফাঁকা। ছেলের স্কুলের বেতন দিতে হবে 1000 টাকা। যেহেতু ফেব্রুয়ারি মাসের 4 দিন বাকি থাকায় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল কিভাবে এই টাকাটা জোগাড় করি। গত কয়েক মাস যাবৎ অবস্থাটা এমন যে নুন আনতেই পান্তা ফুরিয়ে যাবার উপক্রম। বারবার আল্লাহর কাছে অভিযোগ করছিলাম, আল্লাহ, কত মানুষ অশিক্ষিত হয়ে কারি টাকা কামাচ্ছে, আমি একজন মাস্টার্স শিক্ষিত পাশ হয়েও হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি। চাকরিটাকে মনে হয় এই জন্মে আর হবে না। আয়াতুল কুরসি পাঠ করছিলাম, সেই মুহূর্তে দেখলাম বেশ কয়েকটা কুকুর একজনের উপর এক প্রকার জঘন্য কাজ করছে।
আমি দেখলাম 3-4টা কুকুর হবে, তারা দলবদ্ধ হয়ে একটা কবরের উপর প্রস্রাব করছে। নাউজুবিল্লাহ। ব্যাপারটা আমার কাছে চরম খারাপ আর অপমানজনক মনে হলো। হাতের কাছে আমি যা পেলাম তা দিয়ে কুকুরগুলাকে মেরে গোরস্থান ছাড়া করলাম, অজু করলাম, দোকানে প্রবেশ করলাম। কেমন যেন অন্যরকম একটা অন্য জগতের ঘ্রাণ পাচ্ছিলাম। আমি আমার দোকানটা সবসময় পরিপাটি রাখি, 3-4 বার দোকান ঝাড় দিই। সন্ধ্যার আগে আমি যখন দোকানের ক্যাশ বক্স পরিষ্কার করার জন্য মাত্র লাইট দিই, দেখি টেবিলে 2টা 500 টাকার একদম কচকচা নোট। আমার তো চোখ কপালে। আজকে শুক্রবার হয়, সকাল থেকে একটা পোকারও দেখা নেই। এই টাকা এখানে কিভাবে আসলো? আর আমার মতো অভাবী মানুষ টাকা এভাবে ফেলে রাখবে না কোনোদিনও। প্রায় 2 ঘন্টা হলো ভ্রমের মধ্যে আছি। টাকা আমার কি করা উচিত? মাঝে মাঝে কি অন্য কেউ এসে আমাকে এভাবে চমকে দেয়? যাই হোক, এটাই ছিল একটা ঘটনা। এই কবরের আরও ঘটনা আছে আমার সাথে। ঘটনা সিলেক্ট হলে শেয়ার করব। আমি আমাদের শ্রোতাদের তরফ থেকে বলছি, ঘটনা আপনার সিলেক্টেড, তারা শুনে ফেললেন, এবং আপনাকে রিকোয়েস্ট করবো আপনার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করবার জন্য। ছোট ঘটনা, কিন্তু মাঝে মাঝে এসব ঘটনা দিয়ে আমাদের এপিসোড চাইলেই শুরু করা যায়। আমি চলে যাব ফাইজুল ইসলাম সাহেবের ঘটনা। সবাই চেয়ার শক্ত করে বসুন, কিছু জিনিস আপনাদের শুনতে হবে একটু কষ্টে। আজকের এপিসোডটা যেরকম হবে সেরকম হওয়ার পর আপনারা অবশ্যই লাস্টে বলতে বাধ্য হবেন যে এটা একটা এপিসোড যেটা শুনে ভয় লেগেছে। যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে অবশ্যই ভয় লাগবার কথা। আমি আপনাদের সবাইকে বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশপাশটা একটু নিস্তব্ধ করে শুনবেন। আমাদের পরিবেশ নিস্তব্ধ না, কিন্তু আমরা চাইলেই তা নিস্তব্ধ করতে পারি। চলে যাচ্ছি ফাইজুল ইসলাম ভাইয়ের ঘটনায়। যার ঘটনা তিনি শেয়ার করছেন তার নাম জামাল উদ্দিন। এই ঘটনায় তিনি ছাড়াও আরো কয়েকজন বান্দা আছেন, যারা তার ভাই, তার বাবা, তার মা, তাদের একটা বাড়ি, একজন ইয়াং একটা ছেলে, যিনি ঘটনা একটু পরে আসবেন। যার ঘটনা জামাল উদ্দিন সাহেব, তার বাড়ি চিটাগং জেলার কোনো একটা জায়গার, এবং এই ঘটনাটা 1981 যখন তিনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। চিটাগংয়ে তার বাসা, চিটাগং থেকে বেশ দূরে, কিন্তু চিটাগং শহরে তাদের দোকান থাকায় প্রায় সময় সেখানে যাওয়া আসা করার একটা সুযোগ ছিল, এবং প্রায় সময় তাদের সেখানে যেতে হতো। অনেকটা সপ্তাহে 3-4 বার দোকানে যেতে হতো। তো তারা ভাইরা রোটেশন মারফত সেই দোকানটা চালাতেন। তাদের আসলে ইলেকট্রিকের দোকান, প্লাস সেই দোকানের ভিতরে 2-3 ইলেকট্রিশিয়ান আছে যারা বাড়ি যে ইলেকট্রিকের কাজ করে। তো তাদের এখানে আবার কিছু কর্মচারীও আছে। নতুন বাড়ি হলে পুরো বাড়ির ইলেকট্রিক্যাল লাইন তারা কাজ করে। তার বাবা ইলেকট্রিক্যাল লাইনের কাজ করতে পারেন। তো ওই এলাকার মধ্যে তাদের ওই দোকানটা বেশ নাম করা, এবং তারা বেশ নাম করা হবার কারণে ওই এলাকায় প্লট আকারে বাড়িঘর থাকলেও তাদের বাড়িটা ছিল বিল্ডিংয়ে, ইটের তৈরি 2 তলা বাড়ি। নিচতলা পুরোটাই প্লাস্টার করা, দোতলাটা তখনও প্লাস্টার করা হয়নি। রড বের করা আছে এবং সিঁড়ি বের করা আছে ছাদে যাওয়ার, এবং তাদের আসলে 3-4 তলা ফাউন্ডেশন দেওয়া ছিল। এটা হচ্ছে ব্রিক ফাউন্ডেশন, 4 তলা, পুরাটা সম্পূর্ণ হয়নি, দোতলা সম্পন্ন হয়েছে। দোতলার এক পাশে তিনি থাকতেন, তার এক চাস্তো ভাই থাকতো, তার আদার্স ভাইরা থাকতো, মানে তার বড় ভাই থাকতো, তিনি হচ্ছেন ছোট, মেজো ভাই থাকতো নিচতলায় স্ত্রী নিয়ে, আর তার বড় ভাই থাকতো উপরে। তার বড় ভাইয়েরও তখনও বিয়ে হয়নি, তার ছোট ভাই তেনার মেজো ভাই বিয়ে করে ফেলেছেন। তো যাই হোক, রাত 11টার দিকে জামাল সাহেব ঘুমোতে যায়। সকালে ঘুম থেকে উঠতে হবে, কারণ তার পরের দিন তার ভাগ্যে ছিল শহরে যাবার দোকান সামলানোর। আর ওই মুহূর্তে ইউনিভার্সিটি বন্ধ ছিল কোনো একটা কারণে, সম্ভবত ইউনিভার্সিটিতে মারামারি হয়েছিল বা কিছু একটা, যার কারণে পলিটিক্যাল রিজনে হল বন্ধ ছিল, দেখায় তিনি বাসায় ছিলেন। তাকে হল থেকেও দোকানে যেতে হতো। তো রাত কয়টা হবে সেটা আসলে সঠিক জানা নেই। হঠাৎ করেই তার মনে হলো দেয়ালের উপাস থেকে প্রথমে কেমন একটা ঠক ঠক শব্দ আসছে। তিনি শব্দটা তখন পরিষ্কার শুনতে পাচ্ছিলেন। শব্দ আসা শুরু হয়, মনে হচ্ছিল ও পাশে দেয়ালের কেউ পিন হাতুড়ি দিয়ে পিন দেয়ালের ভিতরে ঠুকছে। কিন্তু ও পাশে তো আসলে দেয়ালে পিন ঠোকার মতো কোনো ফ্ল্যাট নাই, ও পাশ থেকে একদম বাইরে। কেউ আসলে সানসেটে উঠে পিন ঠুকতে হবে। তো রাত দুইটা বলে গভীর রাতে এরকম পিন ঠুকবে কে? এটার 2nd ফ্লোর, আশেপাশে যা আছে সব হচ্ছে দেয়াল ওঠানো প্লট, বাড়িঘর যেগুলি সব টিনের চালের ঘর। তো তাদের বাড়ির আশেপাশে 2টা খালি প্লট আছে, তারপরে আবার টিনের ঘর আছে, আশপাশে গাছগাছালি দিয়ে ভরা। তো ওনাদের বাসার সামনে অনেক বড় একটা উঠান ছিল।
যাই হোক, তার ঘুমটা যেহেতু পাতলা ছিল, ওই ঠোকর ঠোকর শব্দে তিনি উঠে যান ঘুম থেকে। চোখটা খুলে দেখেন যে ও পাশের শব্দ বেশ করা হচ্ছে, অনেক জোরে জোরে শব্দ করা হচ্ছে। হঠাৎ একটা হাত, তার মনে হলো যে তিনি বারবার চেষ্টা করছেন কান পেতে ওখানে শোনার জন্য যে ওই পাশ থেকে কে শব্দ করছে। একদম পরিষ্কার শব্দটা ওপার থেকে আসছে। এটা পাশের বাড়ির ইট ঠোকার শব্দ, মানে দেয়ালে পিন গাঁথার শব্দ হলো বোঝা যেত, কিন্তু যেহেতু এটা দেয়ালের ওপাশ থেকে আসছে, মানে পরিষ্কার শোনা যাচ্ছে শব্দটা, তিনি না কান পেতে শুনতে গেছেন। হঠাৎ করে একটা হাত দেয়াল ক্রস করে এসে তার গলাটা চেপে ধরে। তিনি কোনো কিছু বোঝার আগেই তিনি চিৎকার দিতে যাবেন, তিনি দেখলেন গলাটা এত শক্ত করে ধরা যে তিনি জিভটা নাড়াতে পারছিলেন না। শক্ত করে ধরা। তিনি যে মুখে মুখে লা ইলাহা মনে মনে ভাববেন বা ভাবছিলেন সেটা উচ্চারণ করতে পারছিলেন না। হঠাৎই হাতটা তার ছেড়ে দেয় কেউ। ওই যে পাশ থেকে হাতটা বের করা ছিল, শুধু হাতের কবজিটাই ওই দেয়ালের পাশ থেকে বের হয়ে তাকে খাপচে ধরে, কিন্তু কেউ মানুষ কিছু দেখা যাচ্ছে না। ওইটা হাতটা তখন ছেড়ে দেয়। লা ইলাহাটা বলার চিন্তা করার সাথে সাথেই আর এক দলা রক্ত দেয়ালের উপাস থেকে কেউ থুতুর মতো করে তার মুখে ছিটে দেয়। এটা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার বয়সও বের হচ্ছিল না, তার আর কিছু মনে নাই। ওই বেহুশ অবস্থায় তিনি দেখেন তাদের বাড়ির সামনে যে উঠান আছে সেখানে একটা জটলার মতো। জটলাটা এরকম যে 7-8 জন লোক ঘিরে আছে এই জটলাটার সাথে। তাদের বাড়ির উঠানটা বলতে তাদের বাসা থেকে উঠানে যেতে যে 3 স্টেপের সিঁড়ি আছে, সেই সিঁড়িটার থেকে 1 ফিট দূরত্বে 7-8 জন লোক ঘেরাও করা। আর ঠিক ওই জায়গাটার ঠিক বাম পাশে অথবা বাড়ির উত্তর দিকে সেই মাটির যে গর্তটা করা, সেটার মাটির উঁচু ঢিবি, মানে কেউ কবর খুঁড়েছে কোদাল দিয়ে, আর মাটিটা এক পাশে সরানো স্তূপ আকারে। সেই ঢিবির মতো মাটির জায়গাটাতে একটা লাশ রাখা। সেই লাশটা কোনো খাটিয়ার উপরে রাখা না, মাটিটার উপরে ডিরেক্ট রাখা। লাশটা কাফন পেঁচানো গায়ে, এবং লাশটা সেটার ভেতর থেকেই শব্দ করে হাসাহাসি করছিল, এমন যে কেউ তাকে খুব মজার জোক বলেছে, সেটা শুনে ওই ভেতর থেকেই হাসছে। আর এমনভাবে হাসছে আর নড়ছিল, মনে হচ্ছে যে কাফনের ভেতর থেকেই তার হাসির শব্দ এলাকা জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি সামনে যান, তো তারা যেই পাশটায় দাঁড়ানো ছিল তাদের হাতে বড় বড় দা ছিল। এটা তিনি পেছন থেকে বুঝতে পারছিলেন না। যত সামনে তিনি গেলেন ততই দেখলেন যে বড় বড় ধারালো দা, এবং এত বড় সাইজের দা তিনি আগে কখনো দেখেননি। তিনি সামনে যাওয়ার আগেই লাশটাকে তারা খাপলে ধরে। 2 জন মিলে খাপলে ধরে একজন ওই মাথাটা হাসছিল, খুব জোরে জোরে হাসছিল, আর খুব পাগলের মতো নড়ছিল। ওই হাসির শব্দের মধ্যেই একজন ওই লোকটাকে কোপ দিয়ে দিল, শরীর থেকে মাথাটা আলাদা করে দিল, হাসিটা বন্ধ হয়ে গেল। সেই মাথাটা তারা চুলের মুঠ ধরে শক্ত করে কবরে ছুঁড়ে ফেলল, যে গর্তটা করা ছিল। আর তারা যে কোপটা দিয়েছে, লাশের কাফনের কাপড় সহ কোপ দিয়েছে। আর সেই যে কাটা অংশটা, সেখান থেকে রক্ত ফিনকি দিয়ে পড়া শুরু হলো। আর একজন দা নিল, সেই দাটা কমপক্ষে 1 হাত সমান মোটা, মানে চওড়া, আর লম্বা তো অনেক, কত লম্বা সেটা তার মনে নেই। সেটা তার পেট থেকে একটা পোজ দিল, হালকা একটা পোজ দিতেই সেই ভুঁড়িগুলা বের হয়ে গেল। ভুঁড়ির থেকে সেই নারী ভুঁড়িগুলা বের হয়ে যাচ্ছে। আর তারা কি করলো, যেভাবে কেউ কৌটার টিনের মধ্যে কোনো কিছু আটকে থেকে উপর থেকে ঝাড়া দেয় লাস্ট অংশগুলোকে বের করার জন্য, তারা লাশটাকে ঠিক একইভাবে ঝাড়া দিচ্ছিল, যেন নারী ভুঁড়িগুলো সব বের হয়ে কবরের ভেতর পড়ে। তিনি দেখছিলেন যে নারী ভুঁড়িগুলো কবরের ভেতরে যে চপচপ শব্দ করে পড়ছে। এরপর বাকি অংশগুলো ছুঁড়ে ফেললো, আর শব্দ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের শব্দ আসছে। ওনার ঘুম ভেঙে গেল। পাশের রুমে এক চাচাতো ভাই আছে, তাকে জোর করে ডেকে বলল, ওই ঘুমের মধ্যে যতটুকু হা হা করলো। নিচতলায় বাবার মাকে যে তাদেরকে জানালো। তার বাবা নামাজ পড়তে উঠেছে, সে জানলো। বলল বিশ্বাস করা না করা তো এখন একজন মানুষের ব্যাপার। তো তার বাবা যে বিশ্বাস করেনি, তার চোখে মুখে বোঝা গেল। বললো যে নামাজ কালাম পড়তে হবে বাবা, নামাজ কালাম না পড়লে এইসব জিনিস দেখবা ঘুমের মধ্যে। তো তাকে জোর করে অনেকটা মসজিদে নিয়ে যাওয়া হয়। ইমাম সাহেবকে বলল যে ইমাম সাহেব একটু দেখেন তো কি বলে, শোনেন। তো ইমাম সাহেব যতটুকু পেরেছেন ওই সময়টুকুর মধ্যে শুনেছেন। শুনে তাকে একটা পরা পানিতে ফু দিয়ে 1 গ্লাস পানি খাওয়ালো।
বাসায় আসার পর তার মা খুন্তি বলেন অথবা যেটা রান্না করার ঘুটনি বলেন বা যেটা দিয়ে রান্না করে আর কি, সেটার মধ্যে লবণ রেখে তাকে চেটে খাওয়ালো। এটাও তখনকার সময়ের সম্ভবত একটা রেওয়াজ ছিল বা কিছু, যদি ভয়টা কেটে যায়। তার ভয়টা আর গেল না। আর ওই দিন ছিল সোমবার। এর মাঝখানে ঠিক একটা সপ্তাহ অথবা 6 দিন যায়। ঠিক পরের রবিবার রাতের একটা ঘটনা। ওই দিন রাতে ঠিক সন্ধ্যার পর থেকেই তার শরীরটা কাঁপুনি দিয়ে জ্বর আসা শুরু করে। তো তিনি রাতের বেলা আর খাবেন না বলে দিলেন এবং ঘুমিয়ে পড়ার চেষ্টা করেন। রাতের বেলা না খাবার না খেয়ে তিনি ঘুমিয়ে যান খালি পেটে। তো একটা পর্যায়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ তার মনে হলো তিনি গরম তাওয়ার উপর শুয়ে আছেন। লাফ দিয়ে ওঠেন, তার শরীর জ্বলছিল। তিনি দৌড়ে বাসার নিচে নামেন। দেখলেন তারা সেই মানুষটার যে জায়গাটা ছিল, আগের বার তারা যে মানুষটাকে দেখেছিল, যেই লাশটাকে 3 টুকরা করা হয়েছিল, সেটা আরো কয়েকটা টুকরা করে ঢিবির উপর রাখা। সেই লোমশ মানুষগুলাই ছুঁড়ে ছুঁড়ে মারছে কবরে। লাস্ট দিন তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন অথবা ঘুম ভেঙে গিয়েছিল অথবা সেটাতে হ্যালুসিনেট করেছিলেন, যেটাই করেছেন, লাস্ট দিন তিনি কবর দেওয়াটা শেষ করেননি। কিন্তু আজকে তিনি দেখছেন কবর দেওয়া হচ্ছে, মাটি সরানো হচ্ছে, ঢিবি থেকে মাটিগুলো টেনে নিয়ে কবরের মধ্যে ঢালা হচ্ছে। মাটির উপরে কবর দেওয়া হলে শুধু সেই লাশটা, কবরটার হাতের আঙ্গুলগুলো ছড়ানো ছিটানো। তো মাটির উপরে যখন কবর দেওয়া হলো, তিনি দেখলেন যে ওই কবরের উপরে ছড়ানো ছিটানো অবস্থায় স্প্রিঙ্কেল করা আঙ্গুলগুলো সেই মানুষটা। আর সবাই মিলে কবরটার চারিপাশে ঘুরলো আর কি যেন মন্ত্র পড়তে পড়তে সে জায়গা থেকে চলে গেল। আবারও তার ঘুম ভাঙল। তিনি সময় দেখলেন রাত মাত্র 2টা বাজে। তার শরীরে তখন বেশ জ্বর। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখলেন 103 ডিগ্রি। রাতের বেলা সবাইকে ডাকা হলে তিনি মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ডক্টর নিয়ে আসা হয়। ডক্টর দেখলো। ডক্টর বলল যে ওষুধ খাচ্ছে সেটার সাথে সাথেই অ্যান্টিবায়োটিকটা খাওয়াতে পারেন। আর ডক্টর একটা কথা বললো যে উনি অনেক বেশি হ্যালুসিনেট করছে, ওনাকে একটা ঘুমের ওষুধ দিচ্ছি, এটা খাওয়ান। এটা খাওয়া শুরু হয়ে গেলে তো কিছুদিন ঘুমাবে, রেস্টটাও বা বডিটাও রেস্ট পাবে, এই জিনিসগুলো আর মাথায় আসবে না। ঘুমের ওষুধ দেওয়া হলো এবং তিনি তার ঘুমের টাইম শুরু হলো। যেদিন ওষুধ খেতেন কোনো খেয়াল থাকতো না, কারণ তিনি রাত্রে 12টা 11:30টার দিকে ওষুধ খেলে ঘুম ভাঙতো পরের দিন দুপুর 12টায়। যেহেতু এনাফ ঘুম হচ্ছে, তিনি একটু নিশ্চিত হতে থাকেন যে আর কোনো সমস্যা তাকে ঘিরে বসবে না। তিনি রাত করে বাসায় ফিরলেন। বাবার দোকানে তিনি হেল্প করতেন। তো নিজেও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। তো বেশ কয়েকদিন পর দোকান শেষ করে বন্ধুর বিয়ে খেয়ে বাসায় চলে আসেন রাতের বেলা। তো আস্তে আস্তে রাত 1টা বেজে যায়। তিনি নিশ্চিত যে এখন আর তার সাথে কিছু নেই, কিছু আসবে না। তো বাসার নিচে আসার আগেই যখন তাদের রোডের গেটটা আছে, যে মেইন গেটটা, দেয়াল দিয়ে ঘেরা প্রাচীর এবং প্রাচীরের মাঝখানে গেট, সেই গেটটা খুললেন। দেখলেন যেই জায়গায় তিনি 2বার স্বপ্নে দেখেছিলেন কাউকে কবর দেওয়া হয়েছে বা লাশগুলা কেটে সেখানে ছুঁড়ে ফেলা হয়েছে, সেই কবরটা ঠিক সেই জায়গায় তাদের বাসার কাজের বুয়া ঘুরছিল। কেমন একটা ঘুরছে আর শূন্যে কাউকে ইশারা করে ডাকছে সেখানে যেতে। তিনি দূর থেকে দেখছিলেন তাদের বাসার গেটের সাথেই, আসলে দেখছিলেন দূর থেকে, কিন্তু দেখছিলেন হচ্ছে তার বাসার গেটের সাথে একটা কাঁঠাল গাছ ছিল। সেই কাঁঠাল গাছটার মোটা কাঁঠাল গাছটার পেছন থেকে আড়াল হয়ে তিনি দেখছিলেন আসলে বুয়া কি করে। তিনি দেখলেন বুয়া বসে বসে কিছু করছে। এরপর উপর থেকে কিছু ছুঁড়ে ফেললো বুয়ার ঠিক সামনে। কে ফেললো সেটা দেখা গেল না। তিনি দেখলেন বুয়া সেটা খেয়ে নিল সেই জায়গাতেই এবং ছিঁড়ে ছিঁড়ে খেলো, কেমন একটা অসুস্থ ক্ষুধার্ত পাগলের মতো খেয়ে নিল কবরটার ঠিক পাশেই এবং সেখান থেকে চলে গেল। তিনি যখন কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলেন এখানে আর কেউ নাই, তিনি বাসায় ঢুকলেন প্রায় দৌড়ে। ওষুধ খেয়ে রাতের বেলা তিনি হাঁটাহাঁটি কিছুক্ষণ তার রুমে হাঁটাহাঁটি করে ঘুম মানে তিনি তার রুমের মধ্যে, তার ওই দিন আবার চাস্তো ভাই ঘুমিয়েছিল, তার ঘুম আসার পর তিনি ঘুমিয়ে গেলেন। পরের দিন বাসার সবাই এবং সবাইকে ডাকাডাকি করার পর বুয়াকেও সামনে নিয়ে আসা হয়। বুয়া বলেন, ভাইজান কি বলেন আপনি? কালকে তো এই বাসায় আমি ছিলামই না, আমি তো গিয়েছিলাম আমাদের বাড়িতে, এই জায়গায় আপনি আমাকে কোথায় পেলেন? তোর মাথার মধ্যে তখন ভাঁজ পড়ে, যে মাথায় একটা জিনিস আসলো যে তার বাবা সহ সবাইকে তিনি জোরাজুরি করে, আসলে জোরাজুরি শুরু করে যে তার বাবা সহ বাসার সবাইকে যে আমি কিছু বুঝি না, আমার এখন যে লাইফ যে অবস্থা, আমি মারা যেতে পারি যে কোনো সময়, তোমরা এই কবরটা খুঁড়ো, আমি দেখতে চাই কবরের ভিতরে কি আছে।
তো এরকম ফ্ল্যাট উঠানের মধ্যে কিসের কবর কিসের কি, বাসার সবাই মোটামুটি তাকে পাগল ভাবতে শুরু করে দেয়। তো একটা সময় তিনি কনভিন্স করান আসলে কবর করতে হবে। তবে কবর খোঁড়ার আগে একজন আলেম অথবা কবিরাজকে নিয়ে এসে তারপর কবরটা খোঁড়া হোক, এরকম ডিসিশন হয়। তাদের বাসায় একজন হিন্দু ধর্মাবলম্বীর একটা কবিরাজ আসে আর কি। সেই কবিরাজটার নাম নাগ, লাস্টে নাগ বা কিছু একটা, তার নামটা মনে নেই। তিনি আসার সাথে সাথেই বাড়ির গেট দিয়ে ঢুকেই বমি করে দেন এবং সেই জায়গা থেকে চলে যায়, এবং তাদেরকে কিছু না বলেই অনেকটা চলে যায়। বললো পরে আসবো, এটা বলে তার আর কোনো খবর নেই এবং তাকে আর খুঁজেও পাওয়া গেল না। এরপর আরো 3 জন আনা হয়, কেউই চোখে কিছু না কিছু দেখে, মুখে বলে না, আর মুখে যেটা বলে সেটা একদম পরিষ্কার, আল্লাহ হাফেজ, থাকবো না এখানে। 1 মাস পর হাটহাজারী থেকে একজনের সন্ধান পাওয়া যায়, প্রায় কয়েকটা কানেকশন, কয়েকটা রেফারেন্স মিলে, যে একজন লোক আছে, তার কাছে নাকি সলিউশন থাকতে পারে। তো তারা সেই লোকের সাথে দেখা করে, দেখে ছেলের বয়স মাত্র 22 বছর, সেই ছেলে মাদ্রাসার হাফেজ। তো সেই ছেলেকে ডিসক্রাইব করা হয় যে আমাদের বাসায় এরকম সমস্যা হচ্ছে এবং আমাদের বাসার মধ্যে ও এরকম পাগলাটা আচরণ শুরু করা হয়েছে, তো আপনি কি আসবেন কিনা। তো আনা হয় তাদের বাসায়। তো ওই ছেলে বাসায় আসার পরে উঠানের মধ্যে চেয়ারের মধ্যে বসে আর কি, বলে 1 গ্লাস পানি দেন আমাকে। তো ছেলেটাকে 1 গ্লাস পানি চায়। পানি খাবার পর ছেলেটা 1 মিনিটও দেরি নাই, ছেলেটার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই রক্ত বমি করা শুরু করে দেয় এবং রক্ত বমি করে প্রায় 2 মিনিট। মনে হচ্ছিল ছেলেটার মুখের রক্তের সাথে সাথে আরো কিছু বের হবে, এরকম অবস্থা। সব রক্ত মনে হয় শরীর থেকে বের হয়ে যাবে ছেলেটার মুখ দিয়েই, এত রক্ত বেরোচ্ছে। তার মা চিৎকার করে বসে পড়ে, তার মার মাথা ঘোরাচ্ছিল রক্ত দেখে। আর যা অবস্থা, ছেলেটা কথা বলতে পারছিল না, ইয়াং ছেলেটার নামটা আসলে আমার মনে পড়ছে না, তাই নামটা বলা সম্ভব হলো না। ছেলেটা বলে আমার মাথায় পানি ঢালেন। সবাই, তাদের বাড়ির সামনে চাপকল ছিল, সবাই চাপকল দিয়ে পানি ঢালতে শুরু করে। তো সবাই তো আসলে টেনশনে ঘুরছে কি বাসাটার মধ্যে, অন্ধের মতো ছেলেটা যা বললো তাই করলো। তো ছেলেটার নাক দিয়ে কান দিয়ে রক্ত তখনও আসছে, কিন্তু ওরকম ফিনকি পরে মানে কোন বেশি আসছে না, আস্তে আস্তে আসছে। ছেলেটা বলল এই বাসার জামালকে, জামাল উদ্দিনকে। তো জামাল সাহেব বলল আপনি আমার নাম জানলেন কিভাবে। বলে আমি নাম জানছি আপনার ভাইয়ের কাছ থেকে। বলল আপনি আমার থেকে একটু দূরে থাকবেন, অ্যাটলিস্ট 10 ফিট দূরে, আমরা এই ডিস্টেন্সে কথা বলবো, কেমন। তো বললো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি 10 ফিট দূরে যেয়ে দাঁড়ান আর বলল লোক নিয়ে আসেন, কবর খুঁড়েন। সবাই বললো আসলে লোক আনতে চাচ্ছি না, আমাদের বাসার লোকজনই কবর খুঁড়ুক, মানুষজন জানলে আমাদেরকে খারাপ বলতে পারে। বললো ঠিক আছে, আপনি যেভাবে পারেন কবর খুঁড়েন, এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায়। তখন সেই ছেলেটা বলল না, জামাল সাহেবের ওই গাছের নিচে যেয়ে বসেন, জামাল সাহেব আপনি এগুলো দেখেন, ও গাছের নিচে যেয়ে বসেন, আর আপনি কবর খুঁড়েন, আপনার ভাইরা খুঁড়ুক, আপনার বাবা খুঁড়ুক, আপনাদের ওনারা খুঁড়তে পারবেন। তো কবর খোঁড়া হলো। তো কবর খোঁড়া হলে কবর খুঁড়তেই 1 হাত নিচে যেতেই একটা মাথা পাওয়া গেল। মাথাটা যে পাওয়া গেল, মাথার মধ্যে তখনও অনেক মাংস লেগেছিল, কালো হয়েছিল, কঙ্কাল তখনও সম্পূর্ণ হয়নি। তো 3 হাত ভেতরে যাবার পর সব পাওয়া গেল, হাড় গোড় সব, কিন্তু তখনও হাড়ের মধ্যে মাংস লাগানোর কারণে ওই পুরো কঙ্কালটা একটা কালো হয়েছিল। সবগুলো কঙ্কালের সবগুলো অংশ উঠানো হলো এবং সেই ছেলেটাকে বলল একটা কাফনের কাপড়ের উপরে রাখেন। এখন আপনাদেরকে একটা টাস্ক দিব, সেটা হচ্ছে যে আপনাদের কাজ হচ্ছে একজন হিন্দু পুরোহিতকে বের করে নিয়ে আসা এবং সেই হিন্দু পুরোহিতের মাধ্যমে এই কঙ্কালের সম্পূর্ণ অংশ আগুনে ঘিয়ের মাধ্যমে পোড়ানো, এবং এটা শ্মশানে করতে হবে। এই শ্রাদ্ধটা আপনাদের শ্মশানে যেয়ে করতে হবে, এটা আপনারা নিজেরা ছুবেন না, এটা কোনো এক বেওয়ারিশ লাশখানা থেকে নিয়ে আসা লাশ। কিন্তু যার লাশ এটা, তিনি আপনাদের বলি উনি কিন্তু মুসলিম ধর্মানুসারী না, উনি একজন হিন্দু ধর্মাবলম্বীর। তো আমাদের একটা সঠিক রেসপেক্টের মাধ্যমে লাশের অংশগুলো আপনাদেরকে শ্মশানের পুরোহিতের মাধ্যমে পোড়াতে হবে। সেই অল্প বয়স্ক ছেলেটা বলে এটা তারই লাশ। তো জামাল সাহেবকে জিজ্ঞেস করলেন, জামাল সাহেব আচ্ছা আপনি কি কাউকে এখানে কবরের আশেপাশে দেখেছেন যারা চার চেহারা মানুষের মতো? তো জামাল সাহেব বলছে হ্যাঁ দেখেছিলাম, একজনেরই চেহারা মানুষের মতো ছিল। তো সে অল্প বয়স্ক এই ছেলেটা বলে যে এটা তারই লাশ, এখানে ফেলা হয়েছিল। তো আপনি যখন আত্মহত্যা করতে দেখলেন স্টেশনের কাছে, আপনি কাছে গেলেন না কেন?
জামাল সাহেব পুরা থ। বলে কি বলে কি ছেলেটা? জামাল সাহেব বলেন কি বলেন বুঝলাম না। সেটা বললো আমি সব জানি, আপনি আমাকে বলেন, আপনি যে দেখলেন ছেলেটাকে আত্মহত্যা করছে গেলেন না কেন? জামাল সাহেব বলে দেখেন এটা তো অনেক আগের কথা, আর আমি তো বুঝে ওঠার আগেই ছেলেটা ঝাঁপ দিল। তখন ওই অল্প বয়সের ছেলেটা বলল আপনি না দেখার ভান করতেন তাহলে ভালো হতো, আমি দেখে এগিয়ে যেতে বলিনি। ছেলেটাকে ওই জিনগুলোই বশ করেছিল এবং আত্মহত্যা ওই জিনগুলোই করিয়েছে। তাকে খেয়েছে, এখন আপনার পেছনে পড়েছে। দেয়ালে হাত দেখেছেন কয়টা? তো ওনার মাথা পুরা খারাপ হয়ে যায়। কি বলে? জামালউদ্দিন বলেন যে মনে নাই, বাট অনেকগুলোই ছিল। তখন ছেলেটা বলে তারা আসলে 12 জন আপনার পেছনে পড়েছে। আপনি এই পানিটা নেন, গোলাপটা মিশিয়ে গোসল করেন, কারণ এখন আপনাকেই সেফ থাকাটা অনেক দরকার। আর যে পানিটা আপনার শরীর দিয়ে বেরিয়ে পড়বে, আপনি যখন গোসল করবেন গড়িয়ে পড়বে, সেই পানিটার কিছু অংশ একটা বোতলে ভরে আমার কাছে দিবেন। আর কঙ্কালগুলো নেওয়া হোক, সেটা আপনারা অবশ্যই খুব শিগগিরই পুরোহিতের মাধ্যমে পড়াবেন। তো সে গোসল করে সেই পানিটা তাকে দিয়ে দেয়। ওই ছেলেটা বললো আমি 3 দিন পরে আসবো, মেক শিওর যে সেগুলো যেন শ্মশানেই পড়ানো হয়, আজকেই পড়ানো হয়। পরের দিন ঝামেলা শুরু। আসলে ঝামেলাটা শুরু হয় যে হিন্দু পুরোহিত না পাবার কারণে জামালউদ্দিন সাহেবের ভাইয়েরা নিজেরাই সেটা পুড়িয়ে বাসায় চলে আসে। আমার ঘটনার মূল কারণ হচ্ছে এই ভুলটা এই জায়গাতেই। 3 দিনের জায়গায় পরের দিন এই ছেলেটা চলে আসে আবার বাসায়, বললো আপনারা যে কঙ্কালটা পোড়ালেন সেটা আপনারা পোড়ালেন কেন? আপনারা শ্মশানে নেননি কেন? তো ওনার ভাইরা বলে ভাই আপনি কিভাবে জানলেন যে আমরা পুড়িয়েছি, পুরোহিত পুরাইনি? সেটা বললো আপনাদেরকে আমি এত ডিসক্রিপশন দিতে পারবো না। আর যে ছাইটা সেটাও তো আনতেন, সেটাও তো তাহার আনলেও তো হতো। চোরামি করেন না সবকিছু নিয়ে, বিশ্বাস করেন না সেটা ঠিক আছে, এই জন্য সবকিছু শেষ করেন না, আপনার ভাইটাকে হারাতে পারেন। এটা বলে তিনি জিজ্ঞেস করলেন জামাল সাহেব কোথায়? তো তারা সবাই বললেন ও তো ঘুমাচ্ছে। তখন বললো যে ও নিজে ঘুমাচ্ছে, আপনারা শিওর? সবাই বললো হ্যাঁ তা তো মোটামুটি শিওর। সবাই মিলে তার রুমে গেল। রুমে গিয়ে দেখলো রুমের দরজার সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবার তখন মাথার মধ্যে আসলেই ভাঁজ পড়া শুরু হলো যে সামথিং ইজ হ্যাপেনিং, ওদের বাসার মধ্যে খুব খারাপ কিছু ঘটছে। এরপর ওই জামাল সাহেবের 2 দিন পর জ্ঞান আসে, সেই ঠিক 3 দিনের দিনই সে অল্পবয়স্ক ছেলেটা তাকে আবার নিয়ে আসা হয়। সে বলে আমি ছাইগুলো পানিতে ফেলেছি একজন হিন্দু পুরোহিত দিয়ে, সম্ভব হয়েছে, আর এছাড়া কোনো অপশন ছিল না। এখন বলেন কি অবস্থা, আপনার শরীরের কি অবস্থা? তখন জামাল সাহেব বলল দেখেন আমি বললে আপনারা কি বিশ্বাস করবেন? তো আশপাশে সবাই আত্মীয় স্বজনরা জমা হয়ে গেছে। ছেলেটা বলল আমি করব, ওনারা করবেন না, তাই আপনি আমাকে বলেন যাতে আমার সুবিধা হয় পরবর্তীতে আপনার জন্য কোনো স্টেপ নেওয়ার। তিনি বললেন আমি রাতের বেলা আমার ঘুম ভাঙে, আমি ঘুম ভেঙে দেখি আমার চারিপাশে কয়েকজন লোক দাঁড়ানো। তারা আমাকে জোর করে নিচে নামানোর পরে বললো যে দে মুরগিটারে ছেড়ে দে। আমি হন্তদন্ত হয়ে আমার বাবার রুমে গেলাম। বাবার রুমে দরজা নক করলাম, বাবা দরজা খুললো না। আমি দরজা ভেঙে ভিতরে ঢুকলাম, দেখলাম আমার বাবা মা ঘুমিয়ে আছে। আমি উপরে উঠলাম, দেখলাম আমার চাচা তো ভাই ঘুমিয়ে আছে, আমার ভাই ঘুমিয়ে আছে। আমি ছাদে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু ছাদের দরজা বন্ধ ছিল। আমি আবার নিচে নামলাম আমাদের দোতলার ফ্ল্যাটে, দেখলাম আমার ফ্ল্যাটে আর কেউ নাই। যে চাচা তো ভাইটা ঘুমিয়েছিল সেও এখন সেখানে নেই। আমি আবার বাড়ির নিচে নামলাম, নিচে যেয়ে দেখলাম বাবা মা ঘুমানো, বাবা মা রুমে, বাবা মা নাই। আমি দেখলাম যে আমাদের নিচে যাওয়ার আরেকটা সিঁড়ি আছে, কিন্তু আমাদের বাড়িতে তো এতগুলো সিঁড়ি নাই। আমি ওইটার নিচে নামলাম, যে দেখলাম বাড়িটার নিচতলায় কোনো কিচ্ছু নাই, পুরা বাড়িটা অন্ধকার। বাড়িটার নিচতলার পুরোটা অন্ধকার, গোড়ালি সমান পানি। আমি পানিটা পাড়িয়ে নামলাম, দেখলাম যে আচ্ছা আলোয় মনে হচ্ছিল আমার সাথে পায়ের মধ্যে কিছু ঠেকলো, আমার পায়ের সাথে কিছু আটকালো। আমি তখন আমার হাতে লাইট ছিল না, আমি ভাবলাম উপর থেকে আমি লাইট নিয়ে আসি। আমি আবারও আমার বাবা মা যেই ফ্লোরে নিচতলায় গেলাম, নিচতলায় যেয়ে দেখলাম আমাদের পুরো ফ্লোরটা খালি, কেউ নাই। এবার আমি কি দেখছিলাম আমি নিজে জানি না, পুরো বাড়িটা অন্ধকার। হঠাৎ করে নিচে একটা টস করে শব্দ হলো, মনে হলো নিচে কোনো লাইট জ্বলেছে। কিন্তু আমাদের বাড়িতে এরকম ইলেকট্রিসিটি না, আমাদের বাড়িতে তখন আসলে টর্চ লাইট ইউজ করা হয় মাঝে মধ্যে, আর আমাদের বাড়িতে কুপি জ্বালানো হয়, হারিকেন জ্বালানো হয়। এরকম ইলেকট্রিসিটির তখন এত ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল ছিল না সেই জায়গাতে। তো যাই হোক, তিনি দেখলেন যে
কুপি খুঁজে পাচ্ছেন না, আলো খুঁজে পাচ্ছেন না, হারিকেন খুঁজে পাচ্ছিলেন না, তাদের বাসায় টর্চ লাইট ছিল, টর্চ লাইট খুঁজে পাচ্ছেন না। তো তিনি দেখলেন যে বাসার নিচে হঠাৎ করে টচ করে একটা কিছু জ্বলে উঠলো বা কিছু একটা। নিচে গিয়ে দেখলেন যে হারিকেনের আলো পুরা নিচের ফ্লোরটা, এরকম কোনো ফ্লোর তাদের বাড়িতে নাই। হারিকেনের আলো, গোড়ালি সমান পানি, এবং তাদের বাড়ির প্রত্যেকটা মানুষের লাশ 3 টুকরো করা, মাথাগুলো একসাথে সবারটা জড়ো করা, তার চাচাতো ভাইয়ের মাথা, তার বাবার মাথা, তার মায়ের মাথা, তার ভাইদের মাথা একটা জায়গায় স্তূপ আকার, এবং প্রত্যেকটা মাথার মধ্যে থেকে সুতা দিয়ে গেথে কেউ মালা পরিয়ে রেখেছে, এরকম মোটা সুতা প্রত্যেকটা গলার মধ্যে দিয়ে ঢোকানো, মাথার উপর দিয়ে বের করা একটা মালা পরানো, মানে লাশের মাথার একটা মালা এরকম হয়েছে, এরকম অবস্থা। আর প্রত্যেকটা দেহ এদিকে 2 টুকরো করা, দ্বিখণ্ডিত অবস্থায়, নারী বুড়িগুলো সব একটা জায়গায় স্তূপ করা। আর পিছন থেকে শব্দ করে আসছিল কেউ, সামনে দেখা গেল 3 জন লোমশ পুরুষ, তাদেরকে দেখে তিনি পালানোর চেষ্টা করলো, তিনি উপরে উঠলো। এই যে উপরে উঠলো, এরপরে সিঁড়ি ভেঙে ভেঙে উপরেই ওঠা, তিনি আর কোনো ধরনের ফ্লোর খুঁজে পাচ্ছিলেন না। একটা বিস্তীর্ণ বিল্ডিং এর মধ্যে মনে হচ্ছিল তিনি আটকে গেছেন। তার মনে হচ্ছিল এতক্ষণ পর্যন্ত আমি কত উপরে উঠেছি তাতে 20 তলার সমান উঠা হয়ে গেছে, কিন্তু এত বড় দালান তো তাদের বাড়ি না। তার হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পড়েন, এবং অজ্ঞান হয়ে পড়ার পর তার আর কোনো কিছু মনে নেই। তো তখন ওই ছেলেটা বললেন যে দেখেন, ওইটা আমার অ্যাশটা পোড়ানোর আগেই এই জিনিসগুলো আপনি দেখেছেন, অ্যাশটা পোড়ানোর হয়ে যাওয়ার সাথে সাথেই আপনি অজ্ঞান হয়ে যান, নইলে আপনাকে আরো অনেক কিছু দেখানো হতো। তো আশা করছি আপনি কিছু জিনিস থেকে মুক্ত, তবে আমরা আসলে সব কিছু থেকে মুক্ত করতে পারি নাই। তো আমরা চেষ্টা করব আপনাকে কিছু আমল দিয়ে এই জিনিসটাকে দমিয়ে রাখার। আর তোলে ভরা এসব জিনিসগুলো আসলে আমার দ্বারা সম্ভব না, তবে আমি যতটুকু জানি, আমি যতটুকু করতে পারি, আমি একদম নিঃশেষ করে দিতে পারি, খতম করে দিতে পারি। তো অলরেডি তারা কিছু পালিয়েছে, হয়তো আপনার পেছনে লাগতে পারে, যদি লাগে তাহলে আপনি আমাদেরকে জানাবেন। তখন জামালউদ্দিন সাহেব বলেন যে ঠিক আছে, আমি জানাবো, আমি যদি পারি অবশ্যই জানাবো। তো এরপরে সেই ছেলেটা সেখান থেকে চলে যায়। তার বয়স 22 বছর ছিল, এবং সেই ছেলেটাকে খুঁজে আনার জন্য কখনো তার বাসার নিচে বা কোথাও কোনো অ্যাড্রেসে পাওয়া যায়নি। তাকে পাওয়া গেছে এমন একটা জায়গায়, যে জায়গাটা পুরোটাই ধুধু প্রান্তর, মাঠের মতো, আশেপাশে 2-3টা গাছ আছে, একটা মরিচ ক্ষেত আছে, ঠিক সেই জায়গার মাঝখানে ছেলেটাকে পাওয়া গিয়েছিল আর কি। ছেলেটা মরিচ ক্ষেতের মধ্যে কিছু একটা করছিল, তো ছেলেটাকে তখন পাওয়া গেছিল। ছেলেটা শিক্ষিত, ভদ্র, কিন্তু সে ক্ষেত খামারের কাজ করতে, এরকম আর কি। কিন্তু তাকে নিয়ে আসা হয়েছিল হাটহাজারী থেকে। যাই হোক, পরবর্তী সময়ে তিনি আসছেন কি না আসছেন সেটা আমরা পরের বার জানবো। এটা একটা চলমান ঘটনা বলতে এই জামালউদ্দিন সাহেবের সাথে 2001 সালে আরেকটা ঘটনা ঘটে যায়, যেটার কারণে জিনিসগুলো আর একটু বেশি ঘনীভূত হয়। এই ঘটনার সাথে রিলেটেড বিধায় আমরা এটা নেক্সট এপিসোড বা এর পরের এপিসোডে পুরোটা জানাবো। ফাইজুল ইসলাম ভাই পরবর্তী অংশের অল্প একটু পেয়েছেন, তাই আমরা আজকে অতটুকু শেয়ার করে ফেললাম। এটা 1981-এর ঘটনা। আমরা নেক্সট যে দিন ঘটনাটা শেয়ার করব সেটা কিছু কানেক্টেড ঘটনা জামালউদ্দিন সাহেবের। তার পরিবার এখন অনেক বড় পরিবার, তার পরিবার হচ্ছে এত বড় যে তার নাতি আছে, এখন নাতনি হয়ে গেছে। তো 2001 সালে একটা ঘটনা ঘটে যায়, যেটা প্রায় 7-8 দিনের মতো তাদের বাড়িতে ঘটে। সেটার একটা ছোট বর্ণনা সামনে ফাইজুল ইসলাম ভাই এই জামালউদ্দিন সাহেবদের কাছ থেকে নিয়ে আসবেন ইনশাল্লাহ। জামালউদ্দিন সাহেবের ছেলে ফাইজুল ইসলাম ভাইয়ের সাথে কানেক্ট হয়ে ঘটনাটা বলেছেন, আসলে ছেলে বলতে মেয়ের জামাই ঘটনাটা বলেছেন। তো আমরা সেটা ইনশাল্লাহ নেক্সট এপিসোডে, একটা কনভিনিয়েন্ট এপিসোডে অবশ্যই আমরা যখন পুরো ঘটনাটা পেয়ে যাব ফাইজুল ইসলাম ভাইয়ের কাছ থেকে, আমরা সেটা জানাবো। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন, যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।